হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। প্রত্যেককে প্রতিবারের মতোই, প্রতিটা ফ্রি ক্লাসের মতোই একটা কথাই বলবো, সেটা হলো যে আজকের ক্লাসটা হয়তো ফ্রি, বাট আমাদের সময়ের মূল্য কিন্তু অনেক। তাই সেই সময়কে মূল্য দিয়ে প্রত্যেকে ক্লাসটা খুব মন দিয়ে করবে, খাতা পেন সঙ্গে নিয়ে করবে। আজকে আমরা ইতিহাসের ক্লাস নিয়ে চলে এসেছি। জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে হিস্ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ইতিহাস থেকেই আমাদের আগামী দিনের পথ চলাকে শিখতে হয়। আর ইতিহাসের বিভিন্ন তথ্য আমাদের অনেকের কাছেই মনে রাখা খুব চাপের। কি আমি ঠিক বলছি তো? যে এত ইনফরমেশন, এত তথ্য, এত সাল, এত কিছু আমি কি করে মনে রাখবো? আমি তো সব ভুলে যাই, সব ঘেটে ঘ হয়ে যায়, দেখলেই ভয় লাগে। এতদিন তো ইতিহাসকে ভয় পেয়ে শুধু দূরে সরে গেছো। আমি তোমাকে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আজকে 1.5 ঘন্টা ক্লাস করো। ক্লাস করার পর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে এবারও কি ইতিহাসকে ভয় লাগছে? আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসের পর ইতিহাস নিয়ে কোনো ভয় অন্তত তোমার আর থাকবে না। ঠিক আছে? সো আজকের এই ক্লাস ইতিহাসের ক্লাস। আমি ম্যাডামকে আজকের ক্লাস শুরু করতে অনুরোধ করব। ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। সকলকে শুভ সন্ধ্যা। একটা বিশাল বড় গুরু দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে আজকে। আমি চেষ্টা করছি স্যারের কথা মতো ইতিহাসের ভয়টা যাতে কম হয়ে যায় বা কাটিয়ে দিতে পারি, তার জন্য আমি 1.5 ঘন্টা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এবং তোমাদের এই পথ চলাটা, এই কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র রেলের পরীক্ষা নয়, কম্পিটিটিভ এক্সামের এই পথ চলার ক্ষেত্রে একটা বিশাল পোর্শন হচ্ছে জিকে, যেখানে রয়েছে এই ইতিহাসের একটা অংশ। সেই অংশটা যাতে খুব ভালো করে বোধগম্য হয় এবং শুধুমাত্র রেলের পরীক্ষা নয়, সব রকম কম্পিটিটিভ পরীক্ষাতেই যাতে সেই পড়াশোনাটা কাজে লাগে, সেই মতো করে কিন্তু আজকে আমি আমার ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে, অনেকেই হয়তো আজকে আমাদের বিএসএসসিআইতে বা এই ধরনের ক্লাসে নতুন, তো সেই কারণে এই পরীক্ষার জন্য ইতিহাসের জন্য ঠিক কতটা পড়তে হয় আমি খুব চটপট বলবো, ঠিক আছে? কারণ সিলেবাসটা কি সেটা নিয়ে অনেক জায়গাতেই আমাদের যেটা হয় কনফিউশন হয়, কিন্তু একটা জেনারেলাইজ একটা ভার্সন আছে যেটাকে আমরা ফলো করে চলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। সেইটা আমি ভীষণ শিগগির বলবো, যাতে করে ক্লাসের টাইমটা আমি বেশি দিতে পারি। তো প্রথমেই দেখে নেবো যে কি কি পড়তে হয়, ঠিক আছে? এই অংশটার জন্য পড়ার যে স্প্যানটা, মানে ইতিহাসের ক্ষেত্রে, আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনি করুন ম্যাডাম। আচ্ছা, তো এবার যেটা পড়তে হয় আর কি জেনারেলি, সেটা হচ্ছে একেবারে প্রাচীন ভারতের ইতিহাস থেকে স্বাধীনতা পর্যন্ত। এই প্রাচীন ভারতের ইতিহাসে যে যে জায়গাটা পড়ে, মেনলি সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, তোমরা একদম ছোট্টবেলা থেকে পড়ে আসছো। বৌদ্ধ, জৈন ধর্ম, মগধের উত্থান এবং বেশ কিছু রাজবংশ, এগুলো প্রত্যেকটা সম্পর্কে তোমাদের প্রত্যেকের পরিচিতি আছে। মেনলি ক্লাস 10 পর্যন্ত আমরা যে ইতিহাসটা পড়ে এসছি সেখান থেকেই থাকে। আমাদের শুধু এটা ভালো করে একটু মডিফাই করে নিতে হবে আমাদের নলেজটাকে, এবং কিভাবে প্রশ্ন আসে সেই ধরনটা দেখে আমাদেরকে পড়ার গতিটাকে রাখতে হবে। তো সেক্ষেত্রে এটা গেল প্রাচীন ভারতের ইতিহাস। মধ্যযুগের ইতিহাসে দিল্লির সুলতানি সাম্রাজ্য থাকে, মুঘল সাম্রাজ্য থাকে, এবং সেই টাইমে যে সমস্ত ইউরোপীয় বণিকদের আগমন হচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য থাকে। এবং যেটা এক্ষেত্রে হিউজ একটা পোর্শন, সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত পরীক্ষাতে এই আধুনিক ভারতের ইতিহাসের জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আজকে কিন্তু আমার মূল ফোকাসটা থাকবে আধুনিক ভারতের ইতিহাসে। আমি এই পিপিটির মধ্যে ইনক্লুড করেছি প্রাচীন এবং মধ্যযুগ, অবশ্যই ইনক্লুড করেছি, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আমার হাতে কতটা সময় থাকবে সেটার উপর। এবং আজকে এটা ফ্রি ক্লাস বলে কখনোই বিএসসিসিআই এইভাবে কোনো ক্লাস ডিজাইন করে না যে ফ্রি ক্লাস মানেই কিছুটা ক্লাস আর বাকিটা হচ্ছে অ্যাড।
এই 1.5 ঘন্টার ক্লাস পুরোটাই থাকবে ক্লাস, এবং এই যে আমি বললাম আমার ফোকাস থাকবে মডার্ন ইন্ডিয়াতে, সেই মডার্ন ইন্ডিয়ার বিভিন্ন অংশ থেকে প্রশ্ন এনে, প্রশ্ন তুলে ধরে, একেবারে PYQ তুলে ধরে আমি কিন্তু দেখাবো আজকে যে রেলেতে ঠিক কিভাবে প্রশ্ন আসে এবং আমাদের ঠিক পড়াটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাই 1.5 ঘন্টা ক্লাস পুরোটাই কিন্তু ক্লাস। প্রত্যেককে এবার আমি রিকোয়েস্ট করব যে খাতা পেন নিয়ে রেডি হতে। তো এই আধুনিক ভারতের ইতিহাসে যেটা রয়েছে সেটা হচ্ছে একেবারে ব্রিটিশ সাম্রাজ্যের ভারতবর্ষে যে ব্রিটিশদের আগমন এবং সেখান থেকে নিয়ে তাদের সমগ্র ভারতবর্ষের উপর অধিকার প্রতিষ্ঠা, সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যে সমস্ত নীতি নির্ধারণ করেছে এবং আমরা কিভাবে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমাদের জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে, কোন কোন মানুষ সেই জাতীয়তাবাদ উদ্ভবের জন্য ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং চলেছে এক বিদ্রোহ, বিপ্লব, এইসবের একটা বিরাট পালাবদলের প্রসেস, সব মিলিয়ে 47-এ গিয়ে স্বাধীনতা। এই পুরো অংশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কি WBCS, কি রেল, কি গ্রুপ ডি, কি ফুড এসআই, কি মাল্টিটাস্কিং, এভরি এক্সামের জন্য এই পার্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আমি চলে যাব পুরোপুরি টপিকে। আচ্ছা, যেহেতু আজকে আমাদের মেন ফোকাসটা হচ্ছে রেলের এক্সাম, আমি কিন্তু রেলের প্রশ্নপত্রই বেশি করে রেখেছি, এবং যেহেতু রেল, সবার আগে বলবো রেল এই যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থা আমরা কিন্তু ভারতবর্ষে পেয়েছি এই ব্রিটিশদের হাত ধরে। কেমন, সেই ব্রিটিশদের হাত ধরে এই যে পরিবহন ব্যবস্থা, যেটা কি বলবো, সেই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের জীবনকে গতিময় করেছে, তার ব্যাকগ্রাউন্ডটা, তার সেই সূচনাটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। তো এক্ষেত্রে আমি দুটো প্রশ্ন এখানে তুলে ধরেছি, যেটা কিন্তু আরআরবিতেই এসছে, এনটিপিসিতে এসছে। তো দুটো প্রশ্ন মোরলেস সেম শুনতে। প্রথমটা হচ্ছে ভারতের মধ্যে কত সালে প্রথম রেলওয়ে লাইনের উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, এখানে শুধু সালটা জানতে চাওয়া হয়েছে। সালটা হচ্ছে অবশ্যই 1853। এক্ষেত্রে যে তথ্যটা আমি দেব তোমাদেরকে সেটা হচ্ছে যে লর্ড ডালহাউসির হাত ধরে কিন্তু 1853 সালে আমরা প্রথম বোম্বে থেকে থানে, একদমই ঠিক, কেউ কেউ চ্যাটে উত্তর লিখছেন, একদম ঠিক, আমরা প্রথম রেল চলাচল ভারতবর্ষে শুরু হতে দেখেছি। আমাদের কাছে এইটুকুনি তথ্য প্রত্যেকেরই আছে। এবার আমি বলবো যে এই রেলের সূচনার পেছনের দু একটা তথ্য, যেটা আমাদের অবশ্যই এই পরীক্ষাটা দিতে যাওয়ার আগে জেনে নেওয়া উচিত, এবং আমি খুব জোরের সঙ্গে বলতে পারি এই তথ্যগুলো নর্মালি খুব একটা বইতে পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। কেমন, আচ্ছা, এখানে আরো একটা যে প্রশ্ন দেওয়া আছে সেটা খুব সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে, যে নিম্নের কোনটি ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান, যার সাহায্যে ভারতীয়রা দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে সক্ষম হয়েছিল? সেটা হচ্ছে রেল পরিষেবা। এবার চলে আসি সেই গুরুত্বপূর্ণ পোর্শনে। ঠিক আছে, তো 1853-তে আমরা দেখছি যে ভারতে এই রেল ব্যবস্থা চালু হলো। তো এই রেল ব্যবস্থা চালু করতে হলো ইংরেজদেরকে কেন? ঠিক আছে, ইংরেজরা তো এখানে এসেছিল মূলত তোমার সাম্রাজ্য বিস্তার করে, এখান থেকে যে সমস্ত আমাদের সম্পদ আছে সেটা ইংল্যান্ডে পাঠাবে, তার জন্য একটা চিন্তা ভাবনা নিয়ে তারা এখানে এসেছিল। তো সেক্ষেত্রে গিয়ে তাদেরকে রেল ব্যবস্থাটা চালু করতে হলো কেন, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে যাতায়াত হচ্ছে এমন একটা, বা পরিবহন হচ্ছে এমন একটা বিষয় যেটা না থাকলে সব কাজই কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন ভারতবর্ষে তারা শিল্প এবং বাণিজ্যের বিস্তারের চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে মূলত তারা ভারত থেকে কাঁচামালটা তারা সংগ্রহ করছে এবং নিজেদের দেশে পাঠাচ্ছে। তো সারা ভারতবর্ষ ব্যাপী এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস উৎপাদন হয়, কোথাও পাট ভালো হয়, কোথাও তুলো ভালো হয়, কোথাও নীল ভালো হয়, কোথাও চাল, কোথাও গম, কোথাও ধান। তো এই যে সারা ভারতবর্ষ, সুজলা সুফলা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস উৎপাদন হচ্ছে, সেগুলোকে কালেক্ট করার জন্য কিন্তু একটা এই ধরনের পরিবহন ব্যবস্থা তাদের ভীষণভাবে দরকার ছিল। কেমন, তো ভারতবর্ষের তো সুজলা সুফলা ভারতবর্ষ হওয়ার জন্য ভারতের প্রাকৃতিক সম্পদের তো ভগবানের কৃপায় কোনো অভাব ছিল না, কিন্তু তবুও দেখা যাচ্ছে এই টাইমে ভারতের শিল্পের প্রচন্ড রকম অবনতি হয়েছিল। হ্যাঁ, ভারতের যে বস্ত্র শিল্প, সেই শিল্পেতে এত পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছিল যে ভারতে কিন্তু
দেখা যাচ্ছে যে শিল্পের, বিশেষ করে বস্ত্র শিল্পের অবক্ষয় ঘটছে। এবং তার সাথে 1813-তে তৈরি হয়েছিল, 1813-তে শুরু হয়েছিল সনদ আইন, যেখানে বলা হয়েছিল অবাধ বাণিজ্যের কথা, প্রত্যেকে অবাধ বাণিজ্য করবে। তো সেই সব নিয়ে দেখা যাচ্ছে কি ভারতবর্ষের একটা শিল্পের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে একটা ডিমোরালাইজড একটা সিচুয়েশন যাচ্ছে। আমরা এই সময় দেখছি যে কার্ল মার্কস বলছেন যে ভারতের রেলওয়ে ব্যবস্থা হবে প্রকৃত অর্থেই আধুনিক শিল্পায়নের অগ্রদূত। হ্যাঁ, শিল্প হচ্ছে আমরা জানি যে কোনো দেশের জন্য অগ্রগতির বুনিয়াদ। হ্যাঁ, অগ্রগতির একমাত্র বুনিয়াদ বলবো না, অনেকগুলো যদি পিলার থাকে তার মধ্যে একটা অবশ্যই শিল্পায়ন। তো শিল্পায়নের ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে সেই টাইমে দরকার ছিল সেটা হচ্ছে রেলওয়ে ব্যবস্থার উন্নতি। তো সেই মতোই দেখা যাচ্ছে যে 19 শতকের মধ্যভাগে ভারতের রেলপথ চালু করার কথা ভাবা হচ্ছে। এবং এই যে প্রথম রেলপথ স্থাপনের প্রস্তাব, সেটা এসেছিল কিন্তু অ্যাকচুয়ালি 1832-এ। হ্যাঁ, এবং সেই মতো দেখা যাচ্ছে যে বাষ্পচালিত রেল ইঞ্জিনের প্রথম পরিকল্পনা করা হয়েছিল 1843-এ। এটার কিন্তু প্রস্তাব ভারতবর্ষে এসেছিল ইংল্যান্ড থেকেই। ঠিক আছে, ইংল্যান্ড থেকেই কিন্তু ভারতবর্ষে প্রস্তাব আসলো যে ভারতবর্ষে বাষ্পচালিত রেল ইঞ্জিন চালু করানো হোক, যেটা সালটা ছিল 1843। তারপরে গিয়ে আমরা দেখছি ভারতীয় গভর্নর লর্ড হার্ডিঞ্জ বেসরকারি সংস্থাগুলোকে ভারতের রেলপথ স্থাপন করার অনুমতি দিলেন। খুব ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু সবসময়তেই প্রশ্নপত্র যখন সলভ করছি রেলপথের জনককে, ভারতীয় রেলপথের জনককে আমরা কিন্তু ডালহৌসির কথাই বলি। ঠিক আছে, কিন্তু তারও আগে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ কিন্তু এই যে ভারতের রেলপথ তৈরি করার গুরুত্ব, এবং সেটা শুধুমাত্র সরকারি উদ্যোগে করা খুব তাড়াতাড়ি ভাবে সম্ভব নয়, তাই বেসরকারি সংস্থাগুলোকে কিন্তু আহ্বান জানিয়েছিলেন। ঠিক আছে, এবং সেই মোতাবেক কাজ এগিয়ে লর্ড ডালহৌসির উদ্যোগে 1853 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল বম্বের বড়ি বন্দর, খুব ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকে আমরা জানি বোম্বে থেকে থানে প্রথম রেল হয়েছিল 21 মাইল দীর্ঘ, কিন্তু বোম্বের অ্যাকচুয়াল কোন জায়গা থেকে, কারণ প্রশ্নটা এখন অনেক বেশি কি বলবো মানে খুঁটিয়ে আসছে। তো অ্যাকচুয়াল বোম্বের যে জায়গাটা থেকে শুরু হয়েছিল, যে স্টেশন থেকে, সেটা হচ্ছে বড়িবন্দর। বড়িবন্দর থেকে থানে পর্যন্ত। এবং এই যে প্রথম যে রেলপথ যেটা পাতা হলো, রেলপথ যে নির্মাণ হলো, সেটা করেছিল কোন কোম্পানি? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই কোম্পানিটার নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, GIPR। GIPR, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ফার্স্ট কিন্তু এই মুম্বাই থেকে থানে রেলপথ পেতেছিল, মনে থাকবে সকলের। এবং তারপরে গিয়ে আমরা আমাদের বাংলাতে পাচ্ছি, যেটা আমাদের জন্য ভীষণ গর্বের, ঠিক তার পরের বছর 53-তে, 1853-তে আমরা পাচ্ছি, 54-তে আমরা পাচ্ছি, 53-র পরের বছর 54-তে আমরা পাচ্ছি হাওড়া থেকে হুগলির পান্ডুয়া পর্যন্ত। ঠিক আছে, রেল লাইন পাতা হলো। সেই রেল লাইন যেটা পাতা হয়েছিল সেটা পেতেছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, কেমন? এবং লর্ড ডালহাউসির আমলেই ভারতবর্ষে প্রায় 200 মাইল রেলপথ নির্মিত হয়ে গিয়েছিল, কেমন? তো এইভাবে দেখছি যে আস্তে আস্তে ভারতের রেলপথের প্রসার হচ্ছে। এবং 1905-এ গিয়ে আমরা দেখছি যে রেলওয়ে বোর্ড গঠন হচ্ছে, রেলওয়ে বোর্ড। ঠিক আছে, প্রথম রেলওয়ে বোর্ড গঠন হলো 1905-এ। এবং সেই 1905 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারতে 5-এ গিয়ে আমরা যখন এস্টিমেট দেখানো হচ্ছে ভারতীয় এই রেলপথের পাতার পেছনে যে খরচটা হয়েছিল, সেটা তখনকার দিনে ভারতীয় মুদ্রায় ছিল 550 কোটি টাকা। ঠিক আছে, তো এই যে ভারতের রেলপথ প্রসারের জন্য ডালহৌসি এত উদ্যোগ নিলেন, এত কাণ্ড করলেন, তো তোমাদের মনে হয়তো আসতেই পারে যে ওনার এত কিছু করার কি দরকার ছিল, কি উদ্দেশ্য? যেটা আমি প্রথমে খুব অল্প একটুখানি বলেছিলাম একটা লাইন, সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু বিভিন্ন কি বলবো সম্পদ, সেই সম্পদটাকে জোগাড় করে নিয়ে এক জায়গায় করে নিজের দেশে পাঠানোর জন্য পরিবহন ব্যবস্থাটার উন্নতি হওয়ার দরকার ছিল। এছাড়াও ইংল্যান্ড চাইছে বা ইংরেজরা চাইছে ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে, এবং তার জন্য আমাদের উপর দীর্ঘদিন ধরে নানা রকম শাসন শোষণ চলছে। এবং আমরাও কি ছেড়ে দিচ্ছি? আমরা ছেড়ে দিচ্ছি না। তো ছেড়ে দিচ্ছি না, আমরা কি করছি? বিদ্রোহ করছি। সেই বিদ্রোহগুলো দমন করার জন্য দরকার ছিল খুব
খুব তাড়াতাড়ি সৈন্য পাঠানোর, সেটার জন্য রেলপথের দরকার ছিল, কেমন। এবং এই যে ইউরোপের যে শিল্প উদ্যোগ, সেটা ভারতে সেই পুঁজিটাকে ইনভেস্ট করার জন্য কিন্তু এই পরিবহন ব্যবস্থাটা খুব দ্রুততর হওয়ার দরকার ছিল। একটা বন্দরের সাথে অন্য বন্দরের যোগাযোগ যাতে তাড়াতাড়ি করে হয়, তার জন্য রেলপথের দরকার ছিল, ঠিক আছে। এই সমস্ত উদ্দেশ্য, এবং ইংল্যান্ডে না তখন শিল্প বিপ্লব হয়ে গেছে। একটা দেশে যখন শিল্প বিপ্লব হয়ে যায় না, তখন তাদের উদ্দেশ্য কি থাকে? শিল্প বিপ্লব হয়ে যায় মানে তাদের প্রচুর প্রচুর প্রোডাকশন হচ্ছে, প্রচুর প্রোডাকশন, তারা চাইছে আরো পুঁজি বিনিয়োগ করতে, আরো প্রোডাকশন বাড়াতে। এবং তার জন্য কি দরকার? আমি শুধু প্রোডাকশন করে তো ঘরে রেখে দেবো না, আমি তো বিক্রি করব। এবং আমার আরো প্রোডাকশন বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল। সেই কাঁচামাল আনা এবং আমার প্রোডাকশন গুলোকে বিক্রি করার জন্য দরকার ছিল বাজারের, সেই উন্নত সেই বাজার এবং সুন্দর সেই বাজার ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষের কোনায় কোনায় ইংল্যান্ডের শিল্প বিপ্লবজাত দ্রব্যগুলোকে পৌঁছে দেওয়ার জন্য দরকার ছিল পরিবহন ব্যবস্থা, এবং ভারতের কাঁচামাল সংগ্রহ করার জন্য তো অবশ্যই। তো এই সমস্ত কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রেলপথের বিস্তার হচ্ছে। এবং এর পেছনে আরেকটা, আমি আর বেশি এটা দীর্ঘায়িত করব না, একটা খুব গুরুত্বপূর্ণ সিস্টেমের কথা বলবো যেটা রেলপথের সাথে ভীষণভাবে কানেক্টেড, সেটা হচ্ছে গ্যারেন্টি ব্যবস্থা, ঠিক আছে। গ্যারেন্টি ব্যবস্থাটা কি? গ্যারেন্টি ব্যবস্থা হচ্ছে রেলপথ স্থাপনে বেসরকারি সংস্থাগুলোকে আগ্রহী করে তোলার জন্য ব্রিটিশ সরকার তাদের আর্থিক লাভের নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতিটাকেই বলা হচ্ছে গ্যারেন্টি ব্যবস্থা বা গ্যারেন্টি প্রথা। আমার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে এটা নিয়ে পড়াশোনা করতে করতে হয়তো এনটিপিসিতে এবার দিতেই পারে যে গ্যারেন্টি প্রথা কোন ভারতের কোন শিল্প উদ্যোগের সাথে রিলেটেড ছিল। সেটা কিন্তু অবশ্যই রেলপথ বা পরিবহন শিল্প, কেমন। তো এই গ্যারেন্টি ব্যবস্থাতে কি করা হয়েছিল? এই যে বেসরকারি কোম্পানি, তাদেরকে বলা হয়েছিল যে ভারত সরকার তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে 99 বছরের জন্য রেলপথ নির্মাণের জন্য তোমাদেরকে জমি লিজ দেব, এবং 5% লাভের নিশ্চয়তা সম্বন্ধে ভারত সরকার গ্যারেন্টি দিয়েছিল। এবং লাভের পরিমাণ 5% যদি হয়, তাহলে সরকার এবং কোম্পানির মধ্যে 5%-এর যদি বেশি হয়, তাহলে কি হবে? সরকার এবং কোম্পানির মধ্যে সেই লাভের অংশটা ভাগাভাগি করে নেওয়া হবে, ঠিক আছে। এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে তারা চেয়েছিল যে ভারতের রেলপথ বিস্তারটা যাতে খুব দ্রুততর হয়ে ওঠে, ঠিক আছে। যাই হোক, তো এটা ছিল মোটামুটি রেলপথ নিয়ে একটা আলোচনা। আর একটা জিনিস যেটা বলবো যে রেলপথ নির্মাণ সেটা আপাত অর্থে হয়তো দেখতে ভীষণ ভালো, যে হ্যাঁ সবকিছু দ্রুততর হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, এটা তো খুব ভালো কথা, তাই না? কিন্তু এটার জন্য কিছু কিছু ক্ষতিও হয়েছিল। বিশেষ করে ধরো যে জায়গাটা দিয়ে রেলপথ পাতা হচ্ছে সেখানে হয়তো ধান জমি আছে, সেই পার্টিকুলার জমিটা নষ্ট হচ্ছে, হ্যাঁ। তো একটা কিছু পেতে গেলে একটা কিছু খোয়াতে হয়। তো সেই রকমই বেশ কিছু আমাদের চাষের জমি ড্যামেজড হয়েছিল। এবং বলা যায় যে আমরা বিভিন্ন জায়গাতে দেখেছিলাম যে এই সমস্ত ক্ষতির ফলে দুর্ভিক্ষ হয়েছিল, কেমন। এবং প্রচুর শ্রমিক এতে কাজ করেছিল। তো সেই শ্রমিকদের সবসময় সব জায়গাতে খুব ভালো মতো করে বেতন তারা পায়নি, কেমন। আর একটা বিষয় বলবো যে এই যে রেলপথ বিস্তারের কাজ শুরু হলো 1925-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রেলের ওপর সরকারি নিয়ন্ত্রণ স্থাপিত হলো এবং সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে পৃথক করা হলো, যে সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই সিস্টেমটা হয়েছিল কবে? 1925, কেমন। তো এটা ছিল, যেহেতু আমাদের রেলের ওপর ফোকাসড আজকে আমরা, তাই এটা ছিল রেলকে নিয়ে কিছু বিশেষ বিশেষ তথ্য, যেটা আমার মনে হয়েছে এই পরীক্ষার জন্য আমাদের জেনে রাখা উচিত, এবং এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। আচ্ছা, এবার এই যে আমরা একটা ঔপনিবেশিক ভারতের একটা চিত্র আমরা দেখছি, সেই চিত্রের ক্ষেত্রে ঔপনিবেশিক অর্থনীতি, ভারতের ঔপনিবেশিক এই টাইমের অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে। একদিকে ইংল্যান্ড চাইছে তার শিল্প বিস্তার করতে, তার বাণিজ্যকে বিস্তার করতে, একদিকে আমরা স্ট্রাগল করছি আমাদের জায়গাটাকে ধরে রাখার জন্য এবং উন্নতির জন্য, ঠিক আছে। তো এই টাইমে প্রচুর প্রচুর বই লেখা হয়েছিল। তো সেই প্রিভিয়াস স্লাইডটা একজন কেউ দেখতে চাইলে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো প্রিভিয়াস স্লাইডটা যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে আমি আর একবার দেখালাম। তো এই টাইমে প্রচুর ইকোনমির ওপরে বই লেখা হয়েছিল। কারণ কি,
আজকে আমরা ধরো যে পদক্ষেপটা নিচ্ছি বা যে লাইফস্টাইলটা আমরা লিড করছি, সেটার নকশা কিন্তু বেশ কিছু বছর আগে তৈরি হয়ে যায়। আমরা হয়তো সাধারণ মানুষ, আমরা হয়তো সেটা আজকে বুঝতে পারছি না যে 10টা বছর বাদে গিয়ে চিত্রটা কি হবে, কিন্তু যারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যারা গবেষক, যারা লেখক, তারা কিন্তু সেই কারণেই সাধারণ মানুষের থেকে আলাদা, এবং অবশ্যই বিজনেসম্যান, হ্যাঁ, তো তারা সেই ভিশনটা রাখেন এবং সেই মতো করে তারা চিন্তা ভাবনা করেন। তো এখানে দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন বা অর্থনৈতিক সংকটের তত্ত্ব, হ্যাঁ, যে অর্থনৈতিক সংকট মানে কি, সংকট মানেই বুঝতে পারছো যে টাকা নেই, ঠিক আছে। এটা কাদের সম্পর্কে বলা হচ্ছে? এটা অবশ্যই ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, যে এই টাইমে ভারতবর্ষের ইকোনমি হচ্ছে একেবারে সংকটের মুখে। ইকোনমিক ড্রেন, ড্রেন মানে কি? ড্রেন মানে তোমাদের কি মনে হয় যে ড্রেন মানে কি? যেখানে জল বয়ে যাচ্ছে, ঠিক আছে। ভারত এত সম্পদশালী একটা দেশ হওয়া সত্ত্বেও আমাদের এত সম্পদ সেটা চলে যাচ্ছে ইংল্যান্ডে। ড্রেনে যেরকম ভাবে জল বয়ে যায়, সেটাকে যেমন আটকানো যায় না, ফোর্সে জল চলে যায়, ঠিক আমাদের সম্পদও সেইভাবে বয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টাকে তুলে ধরেছিলেন যিনি, তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। তার বিখ্যাত একটা বই, সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইতে তিনি এই পার্টিকুলার থিওরিটা তুলে ধরেছেন। আমি থিওরিটার খুব হালকা ঝলক এখানে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এটা তো মানে আমি যেহেতু আজকে অনেকটা পোর্শন কভার করছি, তোমরা বুঝতেই পারছো আমি স্পিডে বলছি, যাতে পুরোটাই আমি আজকে যতটা ডিজাইন করে রেখেছি ততটাই আমি তোমাদের কাছে তুলে দিতে পারি, ঠিক আছে। এগুলো ক্লাসে আরো ভালো করে পড়ানো হবে পেইড ক্লাসে, আমি আজকে জাস্ট একটা ঝলক এখানে বললাম, ঠিক আছে। তো দাদাভাই নওরোজি লিখছেন যে বইটার নাম আরো একবার বলি, একজন কেউ উত্তর দিয়েছিল চ্যাটে, থ্যাংক ইউ তাকে, যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটাও কিন্তু প্রশ্ন, হ্যাঁ। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটার লেখক হচ্ছেন দাদাভাই নওরোজি, এবং এই বইতেই দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন এই তত্ত্বটিকে তুলে ধরা হয়েছিল। এবং এখানে একটা কথা বলি, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। যে ব্রিটিশ আমরা জানি যারা কিনা অনেকটা এগিয়ে আমাদের থেকে, সভ্যতায় বলো, ভদ্রতায় বলো, সবকিছুতে এগিয়ে, আমরা ওদেরকে ফলো করি, তো তাদের যেটা রুল হওয়া উচিত সেটা কিন্তু ভারতবর্ষে খাটছে না। তাই দাদাভাই নওরোজি অত্যন্ত দুঃখের সাথে এবং কটাক্ষ করে লিখলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে। আনব্রিটিশ, যে ব্রিটিশদের কাছ থেকে এইরকম রুল আশা করা যায় না, হ্যাঁ। তো যাই হোক, এটা ছিল খুব বিখ্যাত একটা বই। আচ্ছা, এবারে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা অংশে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যখন এই ইংরেজদের শাসন চলছে, তারা প্রথমে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কিন্তু বাণিজ্য করতে এসেছিল, তাই তো। এবং তারপরে গিয়ে আমরা দেখছি সেই বাণিজ্য করতে করতে যখন ভারতের রাজনীতি, ভারতের সবকিছু নিয়ে তারা মোটামুটি একটা মানে তাদের আর কি গ্রিপে চলে আসলো পুরো বিষয়টা, তখন তারা চাইলো কি যে ভারতকে রাজনৈতিক দিক থেকেও কিন্তু পুরোপুরি নিজেদের মুঠোয় করে ফেলতে, কেমন। তো সেই মুঠোয় আনার জন্য একটু একটু করে তারা কিন্তু সাংবিধানিক প্রসেসে এগিয়েছিল, ঠিক আছে। তার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন আইন, বিভিন্ন তোমার কি বলবো সনদ আইন, বিভিন্ন রকম কিছু তারা এনেছিল। তো আজকে আমি এখানে রেলওয়েতে এনটিপিসিতেই এসছে এরকম দুটো অ্যাক্টের প্রশ্ন এখানে রেখেছি, সেটা সম্পর্কে আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে কোন ধারাটি তৈরি হয়েছিল, ঠিক আছে। এখানে বেশ কয়েকটা ধারার কথা দেওয়া হয়েছে, তোমার চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং রেগুলেটিং অ্যাক্ট। তো এই প্রত্যেকটা অ্যাক্টই ব্রিটিশদের দ্বারাই হয়েছে। এখানে পার্টিকুলার লর্ড নর্থের নাম বলে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে লর্ড নর্থের সুপারিশ অনুযায়ী কোন আইনটা হয়েছে, ঠিক আছে। এখানে অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছো যে এটা সি হবে, রেগুলেটিং অ্যাক্ট, আমি চ্যাটে দেখতে পাচ্ছি। তো এই রেগুলেটিং অ্যাক্টটা সম্পর্কে আমি একটু এবার বলে দেবো, ঠিক আছে। তো আমরা দেখছি যখন কোম্পানির শাসনের একদম প্রথম দিক, তখন কলকাতা, মাদ্রাজ, মুম্বাই এই যে তিনটে প্রেসিডেন্সিতে তারা ভাগ করে নিয়েছিল এবং সেই মোতাবেক সেই প্রেসিডেন্সি ওয়াইজ তাদের আর কি কাজকর্মটা চলতো, ঠিক আছে। তো এই প্রত্যেকটা প্রেসিডেন্সিতে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই প্রতিটি কেন্দ্রে কোম্পানি একজন গভর্নর এবং একটি করে কাউন্সিল
রেখেছিল যারা সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ এবং পরিচালনা করত। ঠিক আছে, তো আমরা এর আগে ক্লাইভকে পেয়েছি। ক্লাইভ ভারতে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন এবং তারপরে গিয়ে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির ভারত শাসন আইন সম্পর্কে এই রেগুলেটিং অ্যাক্ট বা যেটাকে বাংলায় বলা হচ্ছে নিয়ামক আইন জারি করেছিলেন। এটা ছিল ভারতে কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনা করার একদম প্রথম স্টেপ। ঠিক আছে, আমরা কিন্তু এটা প্রত্যেকে মনে রাখবো। হ্যাঁ, লর্ড নর্থের সুপারিশ অনুযায়ী হয়েছিল, এটা যেরকম গুরুত্বপূর্ণ তার সাথে সাথে কিন্তু এই অ্যাক্ট সম্পর্কে দু একটা কথা বা দু একটা পয়েন্ট বা এটা সম্পর্কে ধারণাটা জানাটাও কিন্তু আমাদের ভীষণভাবে দরকার। তো সেই হিসাবে বলবো যে এটা ছিল সাংবিধানিক পথে ভারতকে পরিচালনা করার জন্য প্রথম ধাপ ইংরেজদের পক্ষ থেকে। এবং অবশ্যই ইংল্যান্ড প্রধানমন্ত্রী লর্ড নর্থের উদ্যোগে এটা ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই আইনটা পাশ হয়েছিল। এবং দেখা যাচ্ছে যে এটার বেসিসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাংলার গভর্নর বলে যে পোস্টটা ছিল সেই পোস্ট কিন্তু বাংলার গভর্নর থেকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। এই লাইনটা বললাম, এটা হয়তো অনেকেরই একটু মাথার উপর দিয়ে গেল বা একটু এলোমেলো লাগছে, এই ব্যাপারটা হঠাৎ করে কি চলে এলো। এটা আমি জাস্ট একটু পরের প্রশ্নে এটা বুঝিয়ে বলবো, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই আইনের দ্বারা আর কি হলো, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করা হলো এবং এই সুপ্রিম কোর্ট বা এই আদালতের প্রথম প্রধান বিচারপতি যিনি হয়েছিলেন তিনি ছিলেন স্যার এলিজা ইম্পে। আমি কিন্তু এই যে রিলেটেড তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইটসেলফ এক একটা প্রশ্ন যেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আকছাড় আসে। ঠিক আছে, তাই আমার আজকে বলা প্রত্যেকটা কথা তোমরা যারা নোট করছো বা ভালো করে শুনছো তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে, এটা আমি জোরের সঙ্গে বলতে পারি। তো যাই হোক, এই 1774-এর এই অ্যাক্টের দ্বারাই কিন্তু আমরা কলকাতার সুপ্রিম কোর্টকে পেয়েছিলাম এবং সেই সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এবং সুপ্রিম কোর্টের উপর গভর্নর জেনারেল বা তার পরিষদের কোনরূপ কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না, এটাও কিন্তু এই অ্যাক্টে বলা হয়েছিল। কেমন? নেক্সট আর একটা প্রশ্ন ছিল এখানে, সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট, 1813 চার্টার অ্যাক্ট। ঠিক আছে, তো 1813 চার্টার অ্যাক্ট সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে এই চার্টার অ্যাক্ট বা যেটাকে বাংলায় বলা হচ্ছে সনদ আইন। হ্যাঁ, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এরকম ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যবসা বাণিজ্যের একটা একচেটিয়া অধিকার নিজেদের দিকে নিয়ে আসার জন্য বেশ কয়েকটা কিন্তু সনদ আইন তারা করেছিল। ঠিক আছে, এবং এই সনদ আইনগুলো 20 বছরের গ্যাপিং এ রিনিউ করা হতো বা নবীকরণ করা হতো। তো সেই মোতাবেক প্রথম যখন সনদ আইন এনেছিল তারা, সেই সালটা ছিল 1793 এবং তার 20 বছর পরে গিয়ে 1813, আবারও তার 20 বছর বাদে গিয়ে 1833 এবং তারও 20 বছর বাদে গিয়ে 1855। এই 20 বছর অন্তর অন্তর আমরা চারটে চার্টার অ্যাক্ট বা চারটে চার্টার অ্যাক্ট বা সনদ আইন কিন্তু আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পেয়েছিলাম। ঠিক আছে, এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের একচেটিয়া অধিকার স্থাপন করেছিল। তার উত্তর হচ্ছে 1813 সনদ আইন বা চার্টার অ্যাক্ট। এই অ্যাক্টের দ্বারাই তারা কিন্তু একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করেছিল। ঠিক আছে, এবং এটা ছিল আরো গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাক্টেই বলা হয়েছিল যে বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেলেন। ঠিক আছে, তো এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্লজ ছিল। আপাতত আমাদের পরীক্ষার কথা মাথায় রেখে এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, এটা তো ফ্রি ক্লাস। আমি যেহেতু আমাদের বিএসসিসিআই তে কিভাবে ক্লাস হয় বা কিভাবে পড়তে হয় পুরো স্ট্র্যাটেজিটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, সেই কারণে আচ্ছা, কোনো কথা শুনতে পাচ্ছি না, কেউ লিখছে, এটা সকলের ক্ষেত্রেই কি এটা হচ্ছে? ক্লিয়ার আসছে? সব শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা যখন এই যে এত এত আইনের কথা বললাম, কে কখন কোন আইনটা বানালেন, কোন অ্যাক্টে কি বলা হলো এবং কখন কোন বন্দোবস্তগুলো আনা হয়েছিল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ এবং এটা সম্পর্কে আমাদের একটা সময়ের নিরিখে আর কি ঠিকঠাক ধারণা থাকতে হয়, মানে কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল। আমি বলছি না যে তোমাদেরকে
অ্যাকচুয়াল সালটা মনে রাখতে হবে, কিন্তু কার পর কি হয়েছিল সেই ধারণাটা একটু রাখতে হবে, ঠিক আছে? তো সেই বেসিসে আমি এখানে একটা চার্ট স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি অলওয়েজ। তো এটা সেটার একটা ক্ষুদ্রতম অংশ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগুলো হয়েছিল তার সাল দেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে, এবং কার সময়ে প্রবর্তন করা হয়েছিল সেটাও তালিকার আকারে এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি না আমরা পড়াশোনা করি, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে? আমি আবারও বলছি, এটা কিন্তু কমপ্লিট চার্ট নয়, এটা চার্টের একটা ঝলক। এইভাবে তোমরা যদি প্রত্যেকে চার্ট তৈরি করে নিতে পারো, তবেই কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক প্রসেসে এগোবে এবং তোমাদের মনে থাকবে খুব সহজে। আচ্ছা, নেক্সট, আমি একটু আগে এই যে ভাইসরয়, গভর্নর জেনারেল, তাদের পোস্টগুলো কখন চেঞ্জ হচ্ছিল চার্টার অ্যাক্ট পড়ানোর সময় এবং আগেরটা আর কি পড়ানোর সময়তে আমি বলছিলাম, এবং তখনই বললাম যে পরবর্তী একটা প্রশ্নে এটা আমি ক্লিয়ার করব। তো সেই জায়গাটা এখন চলে এসেছি। এটা দেখা যাক যে তোমরা প্রত্যেকেই জানো যে একটা কম্পিটিটিভ এক্সামে কে প্রথম ভাইসরয়, কে প্রথম গভর্নর জেনারেল, কে বাংলার গভর্নর জেনারেল, ঠিক আছে? এরকম প্রচুর পোস্টের কথা কিন্তু আমরা পাই, ঠিক আছে? এবং কে প্রথম কে শেষ, কে শুরু, কে এটা করেছিল, কে সেটা করেছিল, এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে এবং এটা আমাদের প্রচুর কনফিউশন ক্রিয়েট করে, বিকজ আমাদের এই পোস্টগুলো সম্পর্কে ঠিকঠাক ধারণা থাকে না, ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র প্রশ্ন অ্যানালাইসিস করছি না, আমি কিন্তু সেই প্রশ্নটা কিভাবে আমাদেরকে সেই অংশটা কিভাবে পড়তে হবে এবং মনে রাখতে হবে সবটাই কিন্তু বলার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা যারা উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ। এবং তার সাথে অবশ্যই বিষয়টাও কিন্তু একটুখানি ধারণা নেওয়ার অবশ্যই চেষ্টা করবে। ওকে, আচ্ছা, প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গ হবে এ কথা ব্যক্ত করেছিলেন, ঠিক আছে? তো বঙ্গভঙ্গের কথা ব্যক্ত করেছিলেন, এটা একটা নন টেকনিক্যালে এই প্রশ্নটা এসেছিল। লর্ড কার্জন যেহেতু ভাইসরয় ওরিয়েন্টেড, তাই আমি প্রশ্নটা এখানে রেখেছি যে লর্ড কার্জন ভাইসরয় হয়েছিলেন। তো সালটা হচ্ছে 1905, যখন বঙ্গভঙ্গের কথা লর্ড কার্জন বলেছিলেন, ঠিক আছে? তো বঙ্গভঙ্গ ইটসেলফ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? এখান থেকে প্রচুর রকমের প্রশ্ন আসে। শুধু কার্জন বঙ্গভঙ্গ করলেন এটা দিয়েই কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাবে না। এই বঙ্গভঙ্গ কেন হলো, কবে এটা হওয়ার কথা হয়েছিল, কোন নিউজ পেপারে প্রথম বলা হয়েছিল, এই বঙ্গভঙ্গের পেছনে কারণ কি ছিল, সেটার জন্য গবেষণা কে করেছিল। হ্যাঁ, আমি এখানে রিজলে রিপোর্টের কথা বলবো। যখন তোমরা পড়াশোনা করবে বঙ্গভঙ্গ নিয়ে, অবশ্যই রিজলে রিপোর্ট পড়বে। এবং সেই বঙ্গভঙ্গ কি হয়েছিল তখন 1905-এ, যদি না হয়ে থাকে রদ হয়েছিল তো কিভাবে হয়েছিল, এবং কোন প্রসেসের মাধ্যমে আমরা সেই প্রসেসটাকে আটকে দিয়েছিলাম এবং ইংরেজরা সেই 1905-এ বঙ্গভঙ্গ করতে আর কি পারেনি। তো তারপরে গিয়ে কখন সেটা আবার হয়েছিল, এই পুরো জিনিসটাই কিন্তু বঙ্গভঙ্গ টপিকটার মধ্যে আমাদেরকে পড়তে হবে। তো যাই হোক, নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেলকে কবে ভাইসরয় উপাধি দেওয়া হয়। আমি এই জায়গাটাই এবার বলতে যাচ্ছি, ঠিক আছে? তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমি তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে মানে ঘটনার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে আমি একটা বড়সড় একটা চার্ট দেখাবো তোমাদেরকে। ভয় পাওয়ার কিছু নেই, সেই চার্টটা তোমাদের মুখস্থ করতে হবে না, কিন্তু এই চার্টটা সম্পর্কে ধারণা থাকলে তবেই তোমরা এই ভাইসরয়, কে গভর্নর জেনারেল, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলি, এই যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, ঠিক আছে? আমরা মোটামুটি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্ব পাচ্ছি কখন থেকে, যদি কারোর জানা থাকে একটু চ্যাটে লিখবে, ঠিক আছে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে এবং তাদের কাজকর্ম শুরু করছে মোটামুটি কোন সময়ে, বা হ্যাঁ 1600-তে এসছিলেন, ঠিক আছে, কিন্তু তাদের রাজনৈতিক কাজকর্ম ভারতে তথা বাংলায় শুরু হচ্ছে যে ঘটনার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। তাদের রাজনৈতিক কার্যকলাপ বলতে যেটা বোঝায়, ঠিক আছে? তারা দীর্ঘদিন, হ্যাঁ, জাহাঙ্গীরের টাইমে 1600 খ্রিস্টাব্দে, তারও আগে আমরা দেখেছি যে ইংল্যান্ড থেকে প্রচুর দূত ভারতবর্ষে বারবার এসেছে। হ্যাঁ, তারা তখন চাইছে কি ভারতবর্ষে
বিজনেস করতে চাইছে, বাণিজ্য করতে চাইছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু ইংরেজরা আসেনি, ইংরেজরা এসেছিল যেরকম, তার সাথে ফরাসিরা এসেছিল, ডেনমার্ক এসেছিল, এবং আরো অন্যান্য ইউরোপীয় বিভিন্ন গোষ্ঠীরা কিন্তু এসেছিল। হ্যাঁ, ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ হচ্ছে সেই ঘটনা যেখান থেকে আমাদের চোখে আঙুল যে দেখাচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে থাকবার জন্য ইন্ডিয়াতে আসেনি। তাদের মূল উদ্দেশ্য এখন আর ব্যবসা করা নয়, তাদের মূল উদ্দেশ্য ভারতের রাজনীতিটাকে দখল করা, তাদের সাম্রাজ্যকে বিস্তার করে দেওয়া ভারতবর্ষের কোনায় কোনায়। সেটা আমরা প্রথম দেখলাম পলাশির যুদ্ধে। কারণ পলাশির যুদ্ধে গিয়ে কি দেখা যাচ্ছে, যে পলাশির যুদ্ধে তারা বাংলার নবাবকে হারিয়ে দিচ্ছে, এবং তারপরে গিয়ে পলাশির যে নবাবের সিংহাসন, সেখানে ইংরেজদের মনোনীত মানুষজনকে বসানো হচ্ছে ঠিকই, কিন্তু নবাবের যে নবাবি সেটা কিন্তু আর থাকছে না। কেমন? তাই আমরা সেই সময় থেকে দেখতে পাচ্ছি যে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করার সাথে সাথে রাজনৈতিক কর্মপ্রয়াস শুরু হচ্ছে, এবং তার সাথে একজন করে গভর্নরের অস্তিত্ব কিন্তু আমরা পাচ্ছি সেই 1757 থেকে। ঠিক আছে, 1757-তে আমরা গভর্নর হিসেবে যে মানুষটার নাম পেলাম সেটা হচ্ছে রজার ড্রেক। ঠিক আছে, এখানে তোমরা হয়তো বইতে সেভাবে কখনো রজার ড্রেকের নাম পাওনি, কারণ তখন ইংল্যান্ডের যে পার্লামেন্ট সেখান থেকেও কিন্তু ব্যাপারটা অতটা হয়তো প্রসেস হয়ে আসেনি, বা সেটার কি বলবো, অফিসিয়াল খাতায় কলমে লেখা পড়া অনুমোদন সবটা ছিল না। কিন্তু জিনিসটা শুরুয়াত হচ্ছে কিন্তু সেই তখন থেকে, 1757 থেকে। ঠিক আছে, তো তারপরে গিয়ে রজার ড্রেকের পরে আমরা রবার্ট ক্লাইভকে কিন্তু পাচ্ছি ভীষণ অ্যাক্টিভ ভাবে। একটু আগে আমি বলছিলাম ক্লাইভের দ্বৈত শাসনের কথা, তোমরা জানো কম্পিটিটিভ এক্সামের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বৈত শাসন। যে দ্বৈত শাসনে কি করা হয় না, একটু আগে চ্যাটে কেউ লিখলে যে নবাবকে পুতুল করে দেওয়া হয়েছিল, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এই যে নবাবকে পুতুল করে দেওয়া, তার নামে শাসন হওয়া, আর পেছনে তাকে চালনা করছে অন্য কেউ, এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে দ্বৈত শাসন। ঠিক আছে, তো সেই রবার্ট ক্লাইভের হাত ধরে কিন্তু আমরা দ্বৈত শাসন পেয়েছিলাম। তো এই যে রজার ড্রেককে দিয়ে শুরু হলো, রবার্ট ক্লাইভ, তারপর হেনসি ভেন্সি ট্র্যাট, তারপর জন কার্টিয়ার, ওয়ারেন হেস্টিংস, এই যে মানুষগুলো তালিকা এখানে দেওয়া হলো, এরা প্রত্যেকেই কিন্তু বাংলার গভর্নর ছিলেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটার বাংলার গভর্নর এই ব্যাপারটা শুরু হচ্ছে কখন থেকে? 1757 থেকে। কেমন? এবার চলছে, দিন এগোচ্ছে, ঘটনা বদলাচ্ছে, তারপরে গিয়ে দেখছি এই বাংলার গভর্নর এই পোস্টটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরিবর্তিত হয়ে কি হচ্ছে? বাংলার গভর্নর জেনারেল। আমরা জাস্ট একটু আগেই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের কথা বললাম, তাই তো? সেই অ্যাক্ট যেটা কিনা লর্ড নর্থের হাত ধরে এসেছিল, সেই অ্যাক্টে কিন্তু বলা হলো যে এই বাংলার গভর্নর বলে যে পোস্টটা ছিল এতদিন, সেই পোস্টটার নামটা পরিবর্তন করা হবে, এবং পরিবর্তন করে যে নামটা দেওয়া হবে সেটা হচ্ছে গভর্নর, বাংলার গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। ঠিক আছে, এই পোস্টটার ওপরে একটা কিন্তু ব্রিটিশ বা ইংল্যান্ডের পার্লামেন্টের একটা শিলমোহর পড়লো। খুব ভালো করে খেয়াল করো। তাহলে এবার থেকে আমরা কি বলছি? পোস্টটাকে বলছি বাংলার গভর্নর জেনারেল। কেমন? বাংলার গভর্নর থেকে হয়ে গেল পোস্টার নাম বাংলার গভর্নর জেনারেল। কখন? 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তেমন তাহলে আমরা এই যে আগের লিস্টে লাস্ট যে মানুষটাকে পেয়েছিলাম, ওয়ারেন হেস্টিংস, যাকে বলবো কি বাংলার শেষ গভর্নর, তাই তো? আবার এই ওয়ারেন হেস্টিংস কিন্তু তার পোস্টেই থাকলেন, মানে তিনি থাকলেন, তার পোস্টের নামটা চেঞ্জ হয়ে গেল। সেই কারণে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হলেন? ওয়ারেন হেস্টিংস। বুঝতে পারলে তোমরা? মানুষটা রয়েছে, মানুষটার পোস্টার নাম চেঞ্জ করা হলো, তাই বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, আবার বাংলার প্রথম গভর্নর জেনারেলও ওয়ারেন হেস্টিংস। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এবার এইভাবে এগোচ্ছে, বিভিন্ন গভর্নর জেনারেলদেরকে আমরা পাচ্ছি যারা ভারতবর্ষের শাসন কার্যের পুরো প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং তারপরে গিয়ে সালটা যখন দেখা গেল 1833, জাস্ট একটু আগে আমরা পড়লাম সনদাইন বা চার্টার অ্যাক্টের কথা পড়লাম, তো সেই চার্টার অ্যাক্টের টাইম যখন চলে এলো, সেই চার্টার অ্যাক্টে বলা হলো যে গভর্নর জেনারেল অফ
এই যে বেঙ্গল যেটা ছিল সেই নামটাকে চেঞ্জ করা হবে, সেই নামটার পরিবর্তন করে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কেমন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, খুব ভালো করে খেয়াল করো। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তারপর ভারতের গভর্নর জেনারেল হলো, এবং তারপরে এই পোস্টটার নাম হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের লাস্ট গভর্নর জেনারেল আমরা পেয়েছিলাম লর্ড উইলিয়াম বেন্টিংকে। হ্যাঁ, এবং সেই একই রকম ভাবে লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু হয়ে গেলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আশা করি বোঝা গেছে। ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, এবার ঠিক এই প্রসেসটা চলছে, চলতে 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 আমরা দেখছি সালটা এসে দাঁড়ালো 1857, অর্থাৎ কিনা সেই 1757-তে পলাশির যুদ্ধ দিয়ে শুরু হয়েছিল, 100 বছর হয়ে গেল। 1857, 100 বছর ভারতে ইংরেজদের শাসন হয়ে গেল। কেমন? এই 1857-তে এসে কি হলো? মহাবিদ্রোহ হলো, ব্যাপক এক বিদ্রোহ, যেটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, ভারতের সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে। এত বড় বিদ্রোহ ভারত আগে দেখেনি, না দেখেছে ইংরেজরা। ঠিক আছে, সেই মহাবিদ্রোহ সিপাহীদের সেনা ছাউনি থেকে শুরু হলো এবং ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষে। বিশাল বিশাল রাজনৈতিক তাৎপর্য ছিল এই বিদ্রোহের, এবং এর পেছনে অনেক কারণ ছিল। যখন মহাবিদ্রোহ পড়াবো তখন অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। এখন যেটা আমি বলার জন্য এই ঘটনাটার কথা বললাম সেটা হচ্ছে এই যে মহাবিদ্রোহ হলো 1857-তে, তখন যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এটা আসে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। তোমরা এখানে 8 নম্বর দাগে লর্ড ক্যানিং এর নাম দেখতে পাচ্ছ। এবার মহাবিদ্রোহের রেজাল্ট কি হলো? মহাবিদ্রোহের রেজাল্ট এটাই যে আমরা ভারতীয়রা হেরে গেলাম। ঠিক আছে, আমরা ভারতীয়রা হেরে গেলাম। এবার এই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন কে জানো তোমরা? কেউ বলতে পারবে? খুব চটপট আমি চ্যাট পাচ্ছি তাই আমি প্রশ্ন করছি। এই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন কে? মঙ্গল পান্ডে কেউ লিখছো, বাহাদুর শাহ, লক্ষ্মীবাই। আচ্ছা, আমি যে যে উত্তরগুলো পাচ্ছি সেগুলো জাস্ট বলছি। মঙ্গল পান্ডে, আচ্ছা। এখানে বলি, হ্যাঁ, নানা সাহেব, আমি বেশ কিছু নাম পেলাম। এখানে বলি এই যে মহাবিদ্রোহ, হ্যাঁ, মহাবিদ্রোহ হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী ঘটা একটা বিদ্রোহ, এবং এখানে মানে যেরকম ব্যারাকপুর দিয়ে শুরু হয়েছিল, ব্যারাকপুর অর্থাৎ আমাদের বাংলার যে ব্যারাকপুর দিয়ে শুরু হয়েছিল, এবং তারপরে গিয়ে বিভিন্ন সেনা ছাউনিতে বিভিন্ন সময় হয়েছিল, বিভিন্ন জায়গাতেও হয়েছিল। ঠিক আছে, যেরকম বিহারে হয়েছিল কুনওয়ার সিং এর নেতৃত্বে, তারপরে নানা সাহেবের কথা পেলাম, লক্ষ্মীবাইয়ের কথা পেলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় এরা কিন্তু এক একটা জায়গার নেতাদের নাম কিন্তু তোমরা বলছো। ঠিক আছে, যে নামগুলো তোমরা বলছো, নানা সাহেব, তারপরে তোমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তারপরে কুনওয়ার সিং, মঙ্গল পান্ডে, এরা হচ্ছে আঞ্চলিক এক একজন নেতা। ঠিক আছে, কিন্তু যে এটা যেহেতু এই বিদ্রোহটা সমগ্র মানে ভারতবর্ষের বিদ্রোহ ছিল, এটা কোনো আঞ্চলিক বিদ্রোহ ছিল না, মানে বিভিন্ন অঞ্চলে হয়েছিল ঠিকই, কিন্তু সব মিলিয়ে একটা এটার জাতীয় একটা রূপ ছিল। ঠিক আছে, সেই সেন্ট্রালাইজ যে বিদ্রোহটা, সেই বিদ্রোহটাকে নেতৃত্ব দিয়েছিলেন কে? ঠিক আছে, তো সেই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, একদম ঠিক, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোগল সম্রাট বাহাদুর শাহ। এখানে কেউ তোমরা চ্যাটে লিখলে, একদম ঠিক, মোগল সম্রাট বাহাদুর শাহ। এবার তোমাদের মনে হতে পারে আপনি তো একটু আগে কি কি পড়তে হবে তো দেখালেন, মুঘল সাম্রাজ্যের কথা, সে তো মধ্যযুগে, ইংরেজরা চলে এসছে, আধুনিক যুগে চলে এসছে, এখন আবার মুঘল সম্রাট কোত্থেকে আসবে মনে হচ্ছে তো অনেকে। এখানেই হচ্ছে টুইস্ট। সেটা কি না, এই যে 1857, এই 1857 পর্যন্ত কিন্তু দিল্লিতে মুঘল ডাইনেস্টি এক্সিস্ট করছে। ভারতবর্ষের প্রচুর প্রচুর জায়গা ইংরেজরা দখল করে নিয়েছে, কিন্তু দিল্লি তারা অ্যাটাক করে মুঘল সম্রাটকে কিন্তু কখনো হটিয়ে দেয়নি। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু প্রত্যেকের ক্লিয়ার থাকা দরকার।
ঠিক আছে। তো সেই যখন মহাবিদ্রোহ যখন শুরু হচ্ছে, ব্যারাকপুর দিয়ে শুরু হলো, এবং দেখা যাচ্ছে যে তারপরে গিয়ে বিভিন্ন জায়গাতে, সব জায়গাতেই মানুষ একদম বিক্ষুব্ধ হয়ে আছে, সবাই চাইছে যে একটা বিদ্রোহ করব, এক একজন এক এক রকম তাদের মোটো নিয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করলেন। এবং তখন দেখা গেল যে যেহেতু দিল্লিতে মোগল সম্রাট আছেন, তাই মোগল সম্রাট বাহাদুর শাহকে বলা হলো যে আপনি আমাদের এই বিদ্রোহটার নেতৃত্ব দিন, মুভ করুন। তখন মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু এই বিদ্রোহের নেতৃত্বের ভার হাতে তুলে নিলেন। ঠিক আছে। এবং এই বিদ্রোহের শেষমেশ যেটা রেজাল্ট হলো সেটা হচ্ছে আমরা হেরে গেলাম। শুধু আমরা হেরে গেলাম না, মুঘল শাসন, মুঘল শক্তি, মুঘল সম্রাটও কিন্তু হেরে গেলেন। ঠিক আছে। এতদিন পর্যন্ত এই যে 100 বছর হয়ে গেছে ভারতের রাজনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজরা এক্সিস্ট করছে, কখনোই কিন্তু মুঘলরা কিন্তু সেভাবে ইংরেজদের সাথে লড়াই করতে এগিয়ে যায়নি। ঠিক আছে। এবার দেখা গেল একেবারে সেন্ট্রালাইজড একটা নেতৃত্বের ভার নিয়ে এগিয়ে গেলেন এবং সেখানে হেরে গেল। এবং তার ফলে কি হলো, আমাদের যে মুঘল শাসন, দিল্লির যে মুঘল শাসন শেষ হয়ে গেল। ঠিক আছে। তাহলে শেষ মুঘল সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর হচ্ছেন শেষ মুঘল সম্রাট। মহাবিদ্রোহে হেরে যাওয়ার সাথে সাথে সেই মুঘল সাম্রাজ্য শেষ হলো। কেমন? আর এই হেরে যাওয়ার ফলে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসন দিল ইংরেজরা। তখন তার প্রায় 80 বছর বয়স। সেই বয়সে সেই মানুষটিকে, যিনি একদিন দিল্লির সম্রাট ছিলেন, তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হলো। কেমন? 80 বছর বয়সে। এবং এই বাহাদুর শাহ ইনি ছিলেন খুব ভালো গজল লিখতেন, উর্দু শায়রি লিখতেন। ঠিক আছে। জাফর, বাহাদুর শাহ জাফর, এই যে জাফর যে ছদ্মনাম, এই ছদ্মনামে তিনি কিন্তু এই শের ও শায়রি লিখতেন। ঠিক আছে। খুব বিখ্যাত একজন রাইটার ছিলেন। তো যাই হোক, তার ভাগ্যের পরিহাস বা নিয়তি যাই বলো, সেই সবকিছুর জন্য দেখা যাচ্ছে যে শেষ বয়সটা তাকে কিন্তু রেঙ্গুনে কাটাতে হচ্ছে। কেমন? এবং এই যে ছিলাম আমরা গভর্নর জেনারেল পদ, তার সাথে আমি এই গল্পটা কেন জুড়লাম, এবার সেই জায়গাটায় আসি। যেহেতু কি বলবো, খাতায় কলমে ভারতের যে রাজা বলতে যেটা বোঝায়, রাজা বা রাজ ফ্যামিলি, সেই মুঘল সম্রাট, সেটা যেহেতু শেষ হয়ে গেল এবং পুরো ক্ষমতা যেহেতু ইংরেজদের হাতে চলে এলো, তাই এই টাইমে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের মহারানীর নামে কিন্তু ভারতের শাসন শুরু হচ্ছে। এতদিন পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারতের শাসন হতো। এবার থেকে আমরা মহারানীর শাসনের আওতায় আসলাম। মহারানীর প্রতিনিধিরা ভারতবর্ষ শাসন করবে, ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে সেটাই বলা হলো। ঠিক আছে। তো 1857-তে মহাবিদ্রোহ হলো, ঠিক তার পরের বছর 58-তে গিয়ে এই মহারানীর ঘোষণাপত্র এলো। ঠিক আছে। কুইন ভিক্টোরিয়া, এক্স্যাক্টলি কুইন ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এলো। এবং এই ঘোষণাপত্র মোতাবেক এবার থেকে ভারতে আর কোনো রাজা নেই। ভারতের রাজা বলতে ভারতকে যারা শাসন করছে সেটা হচ্ছে ইংল্যান্ডের রাজ ফ্যামিলি, ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশ শাসন। আমরা স্বাভাবিকভাবে কথা বলতে বলতে ইংরেজরা ব্রিটিশ বলে থাকি ঠিকই, কিন্তু এই ব্রিটিশ বা ইংরেজদের শাসন খাতায় কলমে শুরু হলো কিন্তু এই 1857 মহাবিদ্রোহের পর থেকে। ঠিক আছে। মহারানীর ঘোষণাপত্র হলো 58-তে, তখন থেকে। কেমন? তাই তখন এই যে মহারানীর যারা রিপ্রেজেন্টেটিভ, যারা ভারতবর্ষ শাসন করছে, সেই পোস্টার নামটাও কিন্তু আবারও চেঞ্জ করা হলো। ঠিক আছে। এখন থেকে এই যে গভর্নর জেনারেল ছিল, যে পোস্টার নাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা পরিবর্তন করে হয়ে গেল ভাইসরয়। কেমন? ভাইসরয়, গভর্নর জেনারেল বা ভাইসরয়, ভেরি ইম্পর্টেন্ট। ভাইসরয় এই টার্মটা তাহলে আমরা পাচ্ছি কবে? 1857-তে পাচ্ছি। ঠিক আছে। 1857 না, বলবো 1858। 1857 মহাবিদ্রোহ হচ্ছে, তার পরের বছর পাচ্ছি, মানে ওই আর কি মাসের হিসেবে সেটা পরের বছরে হয়ে যাচ্ছে। তাই কেমন? তো ভাইসরয় কথাটা কেন এলো, ভাইসরয় নামটা কেন দেওয়া হলো? তোমরা সবাই জানো ভাইস কথাটা তোমাদের প্রত্যেকের, ভাইস ক্যাপ্টেন, ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রেসিডেন্ট, এগুলো তোমরা জানো। ভাইস কথাটার মানে আশা করি মানে ক্যাপ্টেন, তার সহ অধিনায়ককে বলি আমরা ভাইস ক্যাপ্টেন। তাহলে ভাইস কথাটা হচ্ছে সহ। আর রয় মানে কি? রয়্যাল থেকে এলো রয়। ঠিক আছে। রয়্যাল থেকে এলো রয়।
রয়্যাল হচ্ছে কি ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির মানে প্রতিনিধি এসে শাসন করছে, তাই তাকে বলা হচ্ছে সেই রয়্যাল থেকে রয়্যাল, ভাইস রয়। বোঝা গেল পোস্টটার নাম? আমার মনে হয় যারা আজকে এই জায়গাটা বুঝে গেলে তারা কোনোদিন কোনো তাদের নোট মুখস্থ করতে হবে না এটার জন্য যে ভাইস রয় পোস্টটা কবে চালু হলো, কে প্রথম ভাইস রয় হলো, বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটা কবে চালু হলো, কিভাবে চালু হলো, কে ছিল প্রথম, কে ছিল শেষ। এই যে লর্ড ক্যানিং এর টাইমে মহাবিদ্রোহ শুরু হয়েছিল, সেই লর্ড ক্যানিংই কিন্তু হলেন শেষ ভারতের গভর্নর, আবার প্রথম ভারতের ভাইসরয়। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তিনটে ক্ষেত্রেই কিন্তু মানুষগুলো সেম থাকছে, পোস্টগুলোর নাম যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে তাই একই মানুষ প্রথম আবার শেষ, প্রথম আবার শেষ। ঠিক আছে, এই কারণেই এই চার্টটা এখানে রেখেছি। যারা স্ক্রিনশট নিচ্ছ, ভালো করে নোট নিচ্ছ, তারা এই জিনিসটা তাদের আমার মনে হয় না আর কখনো পড়তে লাগবে। ঠিক আছে, কেমন লাগলো এই বিষয়টা সেটা আমি পরে তোমাদের কাছ থেকে অবশ্যই শুনবো। তাহলে প্রশ্নগুলো এবার আরেকবার দেখি। ঠিক আছে, আমরা বিষয়টা বুঝলাম, এবার যে প্রশ্নগুলো ছিল সেটা আরেকবার দেখে নিই, কেমন? আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা এটা ছিল যে ভারতের গভর্নর জেনারেলকে কবে ভাইসরয় উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই ভাইসরয় জায়গাটায় আসার জন্যই আমি এতটা গল্প বললাম, এবং তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। দেখো এখানে গায়ে গায়ে কিন্তু দুটো সাল দেওয়া হয়েছে, 1857 এবং 58। তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, 57তে মহাবিদ্রোহ হয়েছিল ঠিকই, কিন্তু এই যে পোস্টটা সেটা 58তে এলো, কারণ 58তেই মহারানীর ঘোষণাপত্র এসেছিল। ঠিক আছে, তাই কিন্তু অবশ্যই মনে করে 58 সালটা এটার জন্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মহারানীর ঘোষণাপত্র ব্যাপারটা মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে ভাইসরয় পদটা এলো 1858, এরপর থেকে গিয়ে ভারতের স্বাধীনতা পর্যন্ত, অর্থাৎ কিনা 1947 পর্যন্ত। ঠিক আছে, 1947 পর্যন্ত আমরা এই পোস্টটাকে পাচ্ছি। 1947-এ গিয়ে আমরা যখন স্বাধীন হলাম, তারপরে গিয়ে আবার কিন্তু পোস্টটা চেঞ্জ হচ্ছে। এখন তো আর ভাইসরয় বা গভর্নর জেনারেল বলে কেউ নেই, এখন এই পোস্টটা পরিবর্তন হয়ে গেছে। এবং বলতে পারো আপাত অর্থে বোঝার জন্য আমরা মাথায় রাখতে পারি যেটা এখন যেটা রাষ্ট্রপতির যে সিটটা, সেটাই কিন্তু মানে স্বাধীনতার পর মডিফাইড হয়ে এই ভাইসরয় বা গভর্নর জেনারেলের যে পোস্টটা ছিল সেটাই মডিফাইড হয়ে রাষ্ট্রপতির পোস্টটাই কিন্তু এসছে। ঠিক আছে, আচ্ছা, সেটা কিভাবে এসছে তারও প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি। এবার দেখো ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন। ঠিক আছে, আমরা জানি লর্ড মাউন্টব্যাটেনের কথা পড়েছি, যখন ভারত স্বাধীন হচ্ছে সেই লর্ড মাউন্টব্যাটেন, সেই লর্ড মাউন্টব্যাটেন ছিলেন কিন্তু ভারতের শেষ ভাইসরয়। ঠিক আছে, এখানে একটা টুইস্ট আছে। ঠিক আছে, এটা একটু মন দিয়ে শোনো। সেটা কি, ভারতের শেষ ভাইসরয় যেরকম লর্ড মাউন্টব্যাটেন, সেরকমই স্বাধীন ভারতের প্রথম গভর্নরও কিন্তু ভাইসরয়, এই গভর্নরও কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। কেন? আমি একটু আগে কি বললাম, যে এই পোস্টারই মডিফাইড রূপ হচ্ছে রাষ্ট্রপতি, তাই তো? তোমরা বলো তো, রাষ্ট্রপতি পোস্টটা আমরা কত সালে কোন ঘটনার মধ্যে দিয়ে পেয়েছিলাম? রাষ্ট্রপতি এই পোস্টটা আমরা কত সালে কোন ঘটনার মধ্যে দিয়ে পেয়েছিলাম? যারা জানো একটু কমেন্ট করো বা গেস করো, ভুল হলেও কিছু এসেই যাবে না, গেস করতেই পারো। আচ্ছা, উত্তর পেয়েছি 1945, 1950, 1950। আচ্ছা, আর কেউ দেবে? থ্যাংক ইউ। আচ্ছা, 2-3 জন উত্তর দিলে 1950 আর 1945 কেউ। আচ্ছা, এখানে বলি 1950 তো লিখছো, একজনই লিখলে 26শে জানুয়ারি। হ্যাঁ, একদম ঠিক, 1950 26শে জানুয়ারি। কেন বলো তো? সংবিধান কার্যকরী হলো কবে? 1950-এর 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, তাই তো? সেই তবে থেকেই সংবিধান কার্যকরী হলো, মানে 26শে জানুয়ারি থেকেই কিন্তু আমরা রাষ্ট্রপতি মানুষটাকে পেলাম, রাষ্ট্রপতি পোস্টটাকে পেলাম। ঠিক আছে, তাহলে যতদিন না পর্যন্ত আমরা রাষ্ট্রপতিকে পাচ্ছি তার আগে পর্যন্ত কেউ না কেউ গভর্নর ছিল। ঠিক আছে, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন, তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের নামটাই আসবে, এবং তারপরে গিয়ে যিনি ভারতীয় যাকে আমরা পেয়েছিলাম তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে,
তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই পোস্টগুলো কিন্তু পরিবর্তন হলো, এবং এই লর্ড মাউন্টব্যাটেনের ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি এই গভর্নর জেনারেলদের দ্বারা গৃহীত কয়েকটা নীতিতে। ঠিক আছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স। তোমরা এই টার্মগুলো একটুখানি খেয়াল রাখবে, অনেক ক্ষেত্রে তো হয় যে আমাদের ইংলিশে প্রশ্ন ফেস করতে হচ্ছে। তো আচ্ছা, ভাইসরয় সম্পর্কে আর দুটো পয়েন্ট আমি একটু বলবো বলে মনে করে রেখেছিলাম, সেটা একটু বলে দিই। হ্যাঁ, তারপরে আমি আসছি এই ভাইসরয় ক্ষেত্রে। একটা প্রশ্ন আমি দেখেছিলাম, যেটা আমি এখানে লিখিনি, সেই প্রশ্নটা আমার মাথায় আছে, এলো বলে বলছি এখন। সেটা হচ্ছে এই যে এতজন ভাইসরয়কে আমরা পেয়েছিলাম না, এই এতজন ভাইসরয়ের মধ্যে একমাত্র একজনকে পেয়েছিলাম যিনি ছিলেন ইহুদি ভাইসরয়। ঠিক আছে, ইহুদি ভাইসরয় আমরা একজনকে পেয়েছিলাম। বলতে পারবে তার নাম কি ছিল? লর্ড ময়রা? না, লর্ড ময়রা নয়, লর্ড মেয়ো। এক্স্যাক্টলি, লর্ড মেয়ো ছিলেন একমাত্র ইহুদি ভাইসরয়। ঠিক আছে, তিনি ছিলেন ভারতের প্রথম ভাইসরয় যাকে আন্দামানে অভিযুক্তদের পরিদর্শনকালে কার্যরত অবস্থায় হত্যা করা হয়েছিল। ঠিক আছে, তাকে যিনি হত্যা করেছিলেন তার নাম হচ্ছে শের আলী। আন্দামানে উনি যখন পরিদর্শন করতে গেছিলেন জেল, তখন তাকে হত্যা করা হয়েছিল, এবং এই শের আলী হত্যা করেছিলেন বলে আন্দামানের ভাইপার দ্বীপে শের আলীকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এটা আমার বলতে বলতে মনে এলো, আমি এটা কোথাও দেখেছিলাম প্রশ্নটা, তো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা নেক্সট, এবার চলে আসি অধীনতামূলক মিত্রতা নীতিতে। তো ভারতবর্ষে যখন সাম্রাজ্য বিস্তার পর্ব চলছে, সেই পর্বে এই অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অধীনতামূলক মিত্রতা নীতিটা কে করেছিল, কবে করেছিল, এগুলো তোমাদের মুখস্থ আমি জানি। আমি একটু অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দেব, কারণ আমি এরপরেই প্রশ্নটা যেটা দেখাবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অধীনতামূলক মিত্রতা নীতিটা কি। সেটা না জানা থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কেমন? তাই শুধু মুখস্থ নয়, বুঝে মুখস্থ। তো এই অধীনতামূলক মিত্রতা নীতি যিনি করলেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি কথাটা বা টার্মটা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো। অধীনতামূলক, ঠিক আছে, অধীন হও তবে আমি তোমার সাথে মিত্রের মতো আচরণ করব। মিত্র মানে কি? বন্ধু। আর অধীন হওয়া মানে কি? তোমার একদম পায়ে পড়া বা দাস হয়ে যাওয়া, তাই তো? তো উনি কি বলছেন, উনি 1798 খ্রিস্টাব্দে, মানে লর্ড ওয়েলেসলি, উনি ঘোরতর একজন সাম্রাজ্যবাদী ছিলেন। তো তিনি 1798 খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি নামে সাম্রাজ্যবাদী নীতিটি প্রবর্তন করলেন, এবং তাতে তিনি বলছেন যে যে সমস্ত দেশীয় রাজা এই নীতিটা মেনে নেবে, কোম্পানি তাদের আভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে। আর কি করবে? কোম্পানির বিনা অনুমতিতে সেই দেশ আর কি, বা সেই দেশীয় রাজ্য কোনো যুদ্ধ বা শান্তি স্থাপন করবে না। সেই দেশীয় রাজ্য একদল ইংরেজ সৈন্য তাদের জায়গায় আর কি, তাদের টেরিটরিতে ইংরেজ সৈন্য রাখবে, এবং তাদের ব্যয় নির্বাহের জন্য কিছু অংশ ইংরেজদেরকে দিতে হবে। ঠিক আছে, আরেকবার বলি, মনে হয় সকলের কাছে ক্লিয়ার হলো না, আরেকবার বলছি ব্যাপারটা। দেশীয় রাজ্য বলতে কি, যেরকম ধরো আমরা যে টাইমের কথা বলছি, যেরকম আমরা বাংলার ক্ষেত্রে দেখেছি, বাংলায় নবাব, হায়দ্রাবাদের নিজাম আছেন, ঠিক আছে, তারপরে তোমার অযোধ্যাতে আছে নবাব, এরকম বিভিন্ন জায়গাতে তো স্থানীয় শাসকরা তখনও রয়েছেন। হ্যাঁ, পুরোপুরি তো খাতায় কলমে ইংরেজরা ভারতবর্ষকে তখনও দখল করে নেয়নি, তো সেই দখল করার প্রয়াসটা তখন চলছে। তো সেই কারণে ওয়েলেসলি বলছেন যে যে সমস্ত দেশীয় রাজারা আমার এই অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেবে তাদেরকে আমি প্রোটেকশন দেব। কেমন প্রোটেকশন দেব না, যদি তোমাদের কেউ আক্রমণ করে বা তোমাদের আভ্যন্তরীণ যদি কোনো বিদ্রোহ হয়, সেই বিদ্রোহ মোকাবিলা করার জন্য আমি ফোর্স দেব, এবং তুমি কখনোই আমার অনুমতি ছাড়া কোনো যুদ্ধতে যুক্ত হবে না, বা কারোর সঙ্গে কোনো সন্ধি করবে না, রফা করবে না, কিছু করবে না। ঠিক আছে, আর কি করবে? তোমার রাজ্যে একদল ইংরেজ সৈন্য থাকবে, এবং তাদের ব্যয় নির্বাহের জন্য রাজ্যের কিছু অংশ ইংরেজদেরকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছো? এবং এই চুক্তি ছিল প্রকৃত একটা ফাঁদ। এই চুক্তিতে স্বাক্ষর করার মানেই ছিল
পরাধীনতার চুক্তিতে স্বাক্ষর করা। হ্যাঁ, এবার এই দেশীয় রাজাদের মধ্যে যারা দুর্বল চিত্ত ছিল, যারা ভীরু ছিল, তারা অনেকেই এই নীতি স্বাক্ষর করতে সেই টাইমে বাধ্য হয়েছিল। তার মধ্যে ভারতবর্ষের মধ্যে প্রথম যিনি এই নীতি গ্রহণ করলেন, অধীনতামূলক মিত্রতা নীতি, তিনি হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম এই দাসত্বের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন এবং তারপরে গিয়ে একে একে আমরা দেখছি ভোপাল, উদয়পুর, যোধপুর, কর্ণাটক, সুরাট, পেশোয়া, এরা কিন্তু একে একে সবাই এই নীতিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। এবং এটা ছিল, বুঝতেই পারছো, ওয়েলেসলির একটা ট্র্যাপ, যাতে করে কি হলো যে যুদ্ধও করতে হলো না, কিছুই করতে হলো না, সেই জায়গাগুলো অধীন হয়ে গেল এবং পরবর্তীকালে সেগুলোকে তারা দখল করে নিল। ঠিক আছে, এবার প্রথম প্রশ্নটা কি ছিল দেখো তোমরা, যে এই অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? প্রথম, এটার উত্তর তোমরা সবাই দিয়েছো অলরেডি, সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। আর পরের প্রশ্নটা এবার দেখো, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন নীতি অনুসারে একজন ভারতীয় শাসক স্বতন্ত্র সেনাবাহিনী রাখতে পারবে না, নিজেদের সেনাবাহিনী রাখতে পারবে না, স্বতন্ত্র সেনাবাহিনী রাখতে পারবে না, এবং সেখানে কি করবে, ইংরেজদের একটা দলকে রাখতে দিতে হবে। সেটা কিন্তু এই ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতিতেই বলা হয়েছিল। ঠিক আছে, আশা করি এই নীতিটা পড়ার ফলে তোমরা এই উত্তরটা বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা, এরপরে এগোবো। আচ্ছা, এবার চলে আসি রেনেসার যুগে, সমাজ সংস্কার। ঠিক আছে, এত কিছু চলছে ভারতবর্ষে, ইংরেজদের রাজত্ব চলছে, দাপট চলছে। ম্যাডাম চার্ট প্লিজ। আচ্ছা, চার্টটা এখানে দেখো, এটা যেহেতু আমি পিপিটির মধ্যে রেখেছি, তো যারা অ্যাপের অ্যাক্সেস পাবে তারা জানো যে পিপিটি আপলোড করে দেওয়া হবে, তখন তোমরা কিন্তু পুরো জিনিসটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, উত্তর সহ এই পিপিটিটা পাবে এবং তার সঙ্গে আমি যা যা ডেটা রেখেছি সবটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি সমাজ সংস্কার, যেটাই ছিলাম। হ্যাঁ, তো সবকিছু এগোচ্ছে, তার সাথে আমরা এই অত্যাচারিত শোষিত হচ্ছি, তার সাথে সাথে যেহেতু ভারতবর্ষ শিক্ষা দীক্ষার দিকে ততটা তখনও পর্যন্ত অগ্রগতির জায়গাতে পৌঁছয়নি, সেই কারণে কুশিক্ষা বলো বা অশিক্ষার জন্য আমাদের মধ্যে প্রচুর প্রথম কোন নবাব অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? হ্যাঁ, বলে দিচ্ছি, প্রথম হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, যেহেতু শিক্ষার বিস্তার ঘটেনি, সেই কারণে কি হয়েছিল, শিক্ষার বিস্তার না ঘটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বারবারই আমরা প্রচুর সংস্কার কুসংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। একদিকে যেরকম স্বাধীনতার জন্য লড়াই চলছে, সেই স্বাধীনতার স্পৃহাটাকে জাগিয়ে দেওয়ার জন্য অনেক ভারতীয় তাদের অক্লান্ত পরিশ্রম ঢেলে দিয়েছিলেন সেই টাইমে আমাদেরকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য, আমাদেরকে শিক্ষিত করে তোলার জন্য। কেমন? তো সেই মানুষগুলোর তালিকায় সবার প্রথমে যার নামটা আসে তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়, এবং বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে শুরু করে দয়ানন্দ সরস্বতী, প্রচুর মানুষ, হ্যাঁ, যাদেরকে আমরা পেয়েছি, ডিরোজিওকে পেয়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছি, এদের প্রত্যেককে পেয়েছি যারা আমাদের এই আত্মিক উন্নতি, আমাদের শিক্ষার বিস্তার, আমাদের চোখ খুলে দেওয়া, আমাদের জ্ঞানের স্ফুরণ ঘটানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে। ঠিক আছে, তো সেই সমাজ সংস্কারের যুগের কিছু প্রশ্ন এখানে আমি রেখেছি। সেটা হচ্ছে কি, 1829 সালে ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করলেন? তোমরা প্রত্যেকেই জানো বেন্টিং এর কথা, লর্ড উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিং ছিলেন এমন একজন মানুষ যার হাত ধরে না আমরা অনেক ভালো ভালো কিছু জিনিস পেয়েছিলাম। হ্যাঁ, প্রচুর ভালো ভালো জিনিস পেয়েছিলাম। সেই ভালো ভালো জিনিসের মধ্যে একটা হচ্ছে এই সতীদাহ প্রথা, যেটা খুব একটা ঘৃণ্য একটা প্রথা। তোমরা প্রত্যেকে জানো এই প্রথা সম্পর্কে, যে স্বামী মারা গেলে সহমৃতায় বসানো হতো তার ওয়াইফকে। হ্যাঁ, তো সেই যে একটা নিষ্ঠুর প্রথা, আগুনের মধ্যে পুড়িয়ে মারা হতো, তো সেই জায়গাটায় আমরা দেখতে পেলাম যে সোচ্চার হয়ে উঠলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং
সরি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এটার জন্য প্রচুর লড়াই করলেন রাজা রামমোহন রায়, এবং তার অক্লান্ত পরিশ্রমের সহযোগিতা করলেন তিনি হচ্ছেন এই লর্ড উইলিয়াম বেন্টিং, এবং তার সহযোগিতায় দেখা গেল যে এই সতীদাহ প্রথা, ঘৃণ্য প্রথা রদ হলো। ঠিক আছে, আইন করে বলা হলো যে এই প্রথাটা বন্ধ করা হোক। এক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে আমরা কিন্তু ভীষণভাবে ঋণী। ঠিক আছে, তো লর্ড উইলিয়াম বেন্টিং এর ক্ষেত্রে আমি আর দুটো কথা বলবো। যে একটু আগে বলছিলাম যে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছ থেকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পেয়েছি। ঠিক আছে, তো সেই ভালো ভালো জিনিসের মধ্যে কি কি ছিল? এক তো হচ্ছে এই সতীদাহ প্রথা রদের ক্ষেত্রে তার আমরা সহযোগিতা পেয়েছি। তার সাথে সাথে পেয়েছি কলকাতা মেডিকেল কলেজ স্থাপন, মেকলে মিনিটস তার হাত ধরে এসেছিল বলেই ভারতে ইংরাজি শিক্ষার প্রসার হয়েছিল। ঠিক আছে, আগে কি হতো, নরবলি প্রথা ছিল। হ্যাঁ, নরবলি প্রথা ছিল হিন্দু শাস্ত্রে, সেই নরবলি প্রথা নিষিদ্ধ হয়েছিল। উত্তরাধিকারী আইনের সংস্কার হয়েছিল। শিশু ভ্রূণ হত্যা নিষেধ, এটার সিস্টেম করেছিল। তারপরে গঙ্গাসাগরে যে গঙ্গায় জলপথে স্টিমার চালানো শুরু হয়েছিল, কারণ গঙ্গা যাত্রা বা সমুদ্র যাত্রা এগুলোকে অনেক সময়তেই মনে করা হতো যে এগুলো করলে বোধহয় জাত চলে যায়। ঠিক আছে, তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে, এই ভালো ভালো জিনিসের ক্ষেত্রে আমরা এই মানুষটার কিন্তু সহযোগিতা পেয়েছিলাম। এবং এই ভালো ভালো কাজের ক্ষেত্রে আর একটা মানুষের নাম আমি একটু বলবো, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি যেরকম সত্যবিলোপ নীতি করেছিলেন, ঠিকই সত্যবিলোপ নীতিও আমি একটু পরে বলবো, সেটা বাদ দিয়ে যদি ভালো ভালো কাজের জায়গাটায় আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম ডাক টিকিটের প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। বাংলা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, যেটা অর্থাৎ কিনা যারা রাস্তা তৈরি করে, হ্যাঁ, সেই পিডাব্লিউডি ডিপার্টমেন্ট স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি। তারপর প্রতিটি প্রেসিডেন্সিতে ডিপিআই, হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ ইনস্ট্রাকশন, এটাও করা হয়েছিল তার উদ্যোগে। আইসিএস এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা, আইসিএস এক্সামের সূচনা করেছিলেন লর্ড ডালহৌসি। গ্রান্ট্রাং রোড পুনর্নির্মাণ করেছিলেন লর্ড ডালহৌসি। গঙ্গা ক্যানেল খনন করেছিলেন লর্ড ডালহৌসি। ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেছিলেন লর্ড ডালহৌসি। আর কত বলবো। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা লর্ড ডালহৌসির হাত ধরে পেয়েছিলাম। তাই লর্ড ডালহৌসি এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর এই কাজের তালিকাটা কিন্তু আমরা আলাদা করে মনে রাখবো, কেমন? আচ্ছা আচ্ছা, এই একই রকমই প্রশ্ন, জাস্ট একটু আলাদা মোড়কে এসছে। সতীদাহ প্রথা রদের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং যেমন সহযোগিতা করেছিলেন, তিনি তখন গভর্নর জেনারেল ছিলেন বলেই তো সহযোগিতা করতে পেরেছিলেন। তাই দেখো প্রশ্নটা জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। জাস্ট বেসিক সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু এটা আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 1896 সালে পুনেতে কোন সমাজ সংস্কারক হিন্দু উইডো হোম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? যেহেতু এখানে এই সংক্রান্ত সমাজ সংস্কার সম্পর্কে বলা হয়েছে, এবং এক্ষেত্রে আমরা যার নাম মনে রাখবো সেটা হচ্ছে ধন্দ কেশব কার্ভে। ইনি পুনেতে হিন্দু উইডো হোম নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি একটু রাজা রামমোহন রায়ের দিকে। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের কথা আর কত বলবো, কি বলবো, মানে তোমাদের জানা অনেকটাই, ওনার বিষয়ে বলে আর কি শেষ করা যায় না। তো রাজা রামমোহন রায় তত্ত্বাবধানী যে সভা, সেটার প্রবর্তন করেছিলেন। এক্ষেত্রে এই রাজা রামমোহন রায়ের যে আদর্শ, তত্ত্বাবধানী সভার যে আদর্শ, সেটা যিনি তুলে ধরেছিলেন তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু আরবিসির এনটিপিসিতে এসছে। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায়ের কার্যাবলী সম্পর্কে বলতে গেলে বেশ কিছুটা বলতে হবে। আমি শুধু এখানে আজকে প্রশ্নটা দেখালাম, আমি যখন ক্লাস নেব তখন এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জানাবো। ঠিক আছে, এখানে আমি রাজা রামমোহন রায় সম্পর্কে বেশ কিছুটা তথ্য রেখেছি, কিন্তু এখন আমি সেটা আর এক্সপ্লেন করছি না, কারণ আমার মনে হয় এটা প্রত্যেকের কাছে মোটামুটি কি বলবো, খুব কমন একটা জায়গা। ঠিক আছে, শুধু যেটা আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে সংবাদ কৌমুদি, মিরাটুল আখবার, এগুলো ছিল রাজা রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকা। সংবাদ কৌমুদি ছিল বাংলাতে এবং মিরাটুল আখবার ছিল ফার্সি ভাষায়। ঠিক আছে, নেক্সট, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও এখানে কিছু তথ্য আমি দিয়েছি এই তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা নিয়ে, যেটা তোমরা যখন ইয়ে করবে, পরে যখন স্লাইডটা যখন দেখবে তখন একটুখানি দেখে নেবে, কেমন? আরো বেশ কিছু প্রশ্ন বাকি রয়েছে, সেই কারণে আমি এগোচ্ছি।
আচ্ছা, এবার চলে আসি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বন্দে মাতারাম। তোমরা প্রত্যেকেই বন্দে মাতারাম গানটা শুনেছো, জানো। তো এখানে প্রশ্নটা দেওয়া হচ্ছে যে বন্দে মাতারাম গানটি 1857 সালে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী রচনা করেছিলেন। ঠিক আছে, তো অবশ্যই এটা আমাদের প্রত্যেকের জানা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। এবার আমি যদি বলি যে এটা তিনি কোন গ্রন্থে লিখেছেন, তোমরা কি উত্তর দেবে? চ্যাটে লেখো দেখি। আনন্দমঠ, ভেরি গুড। আনন্দমঠে তিনি কিন্তু এটা এই বন্দে মাতারাম গানটি কিন্তু লিখছেন। ঠিক আছে, এই আনন্দমঠ বা এই বন্দে মাতরম গানটা, আনন্দ মঠের মধ্যে এই বন্দে মাতরম গানটা আর কি যে রচনা হচ্ছে সেটা আর কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পরবর্তীকালে এই বন্দে মাতরমই কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের ন্যাশনাল সং হচ্ছে, তাই তো। তো তাই এইটা সংক্রান্ত কয়েকটা তথ্য আমি তোমাদের দেব। এখানে দেখো, আরবি এনটিপিসিতেই একবার এসছে, বন্দে মাতরম সংবাদপত্র বলেও একটি সংবাদপত্র ছিল। আচ্ছা, আমি আগে পরের প্রশ্নটাই যাচ্ছি। বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন এটি কোন উপন্যাসে? তোমরা উত্তর অলরেডি দিয়ে দিয়েছো, আনন্দমঠে। আর আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বন্দে মাতরম বলে একটা সংবাদপত্রও ছিল, হ্যাঁ, সেই সংবাদপত্রটি কে চালু করেছিলেন? সেটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। হ্যাঁ, দুটোই কিন্তু এনটিপিসিতে এসছে এরকম প্রশ্ন। এবার আনন্দমঠ বা বন্দে মাতরম সম্পর্কে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাতে চাই, সেটা একটু বলে দিই। যে এই যে বন্দে মাতরম গানটা, এই গানটা লিখলেন তো অবশ্যই বঙ্কিমচন্দ্র, এটাতে সুর দিয়েছিলেন কে জানো তোমরা? এটাতে সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। একটু লিখে রাখো, ঠিক আছে। যদুনাথ ভট্টাচার্য এই গানে সুর দিয়েছিলেন। আর এই গানটা প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে। 1896 সালে প্রথম এই গানটা গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম এই গানটা গিয়েছিলেন কোথায় জানো? কলকাতা অধিবেশন, মানে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম এই গানটা গাওয়া হয়েছিল। ঠিক আছে, স্লাইড, কোন স্লাইডটা দেখাবো আমি বুঝতে পারলাম না, কেউ একটা স্লাইড দেখানোর জন্য বললে। আগের স্লাইডটা, হ্যাঁ, ক্যালকাটা সেশন। ক্যালকাটা সেশন মনে হচ্ছে যে এই ক্যালকাটা সেশনটা আবার কি, তাই তো। তো সেক্ষেত্রে বলবো যে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষে, যে জাতীয় কংগ্রেস যেটা খুব সাকসেসফুলি রান করছিল জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছর একটা করে অধিবেশন বসতো। ঠিক আছে, প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে একটা করে অধিবেশন বসতো। ভারতবর্ষের বিশেষ বিশেষ শহরগুলোতে সেই অধিবেশন বসতো। তো 1896 সালে সেই অধিবেশন বসেছিল কলকাতাতে। কলকাতার সেই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কিন্তু এই গানটি গেয়েছিলেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে পরবর্তীকালে আমাদের ন্যাশনাল সং হয়ে উঠলো। ঠিক আছে, ভারতের ন্যাশনাল সং অফ ইন্ডিয়া হচ্ছে বন্দে মাতরম। অনেকের মনে হচ্ছে ম্যাডাম ভুলভাল বকছে, ন্যাশনাল সং তো জনগণ মন, তাই না? মনে হচ্ছে তো? কার কার মনে হচ্ছে আমি ভুলভাল বকছি? ভুল বকছি না? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। ঠিক আছে, জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম। থ্যাংক ইউ সকলকে। আর ন্যাশনাল সং অফ ইন্ডিয়া কিন্তু বন্দে মাতরম। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এই যে বন্দে মাতরম ন্যাশনাল সং অফ ইন্ডিয়া হলো, কবে হলো কেউ একটু গেস করো দেখি। 1911। না, একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, দেখো, ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া ন্যাশনাল হয়ে উঠলো কবে বলতো? আমরা যখন থেকে গণপরিষদ পাচ্ছি, বা ধরো ভারতের কনস্টিটিউশন যখন থেকে তৈরি হলো, তারপরে গিয়ে কিন্তু আমরা এই ন্যাশনাল, অর্থাৎ না স্বাধীনতার পরে, হ্যাঁ, যারা লিখছে 47 স্বাধীনতার পরে, হ্যাঁ, স্বাধীনতার পরে আমরা কিন্তু এই ন্যাশনাল ব্যাপারটা পেলাম। ঠিক আছে, সুতরাং ন্যাশনাল সং অফ ইন্ডিয়া কখনোই 1905 বা 1911 কিন্তু হবে না।
ঠিক আছে, গাওয়া হতে পারে 1881-তে হয়তো বন্দে মাতরম গাওয়া হলো, কিন্তু তখন সেটা ন্যাশনাল সং হিসেবে কিন্তু গাওয়া হয়নি। কেমন? তো 1950-এ আমরা জানি যে 26শে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল, তাই তো, সংবিধান গৃহীত হয়েছিল। কিন্তু সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে জানুয়ারি, কিন্তু এটা গণপরিষদের ন্যাশনাল সং হিসেবে এটার অ্যাকসেপ্টেন্সি এসেছিল কিন্তু তার দুদিন আগেই, অর্থাৎ কিনা 24শে জানুয়ারি। ঠিক আছে, গণপরিষদ 24শে জানুয়ারি এই বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বলে গ্রহণ করে নিয়েছিল। কেমন? তোমরা মনে রাখবে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল, তার ঠিক দুদিন আগেই কিন্তু আমরা ন্যাশনাল সং অফ ইন্ডিয়া পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এগুলো হচ্ছে গুলিয়ে যাওয়ার ব্যাপার। ঠিক আছে, একদম ছোট ছোট বিষয় যে আমি যদি ধারণা রাখি, সাপোজ ধরো এখানে তোমরা অনেকেই উত্তর দিলে যে 1905, 1911, তারপরে গিয়ে আমি যেই ন্যাশনাল কনসেপ্টটা আমি যেই বললাম, তারপরে গিয়েই আমি দেখলাম তোমাদের উত্তরটা চেঞ্জ হয়ে গেল 47-50। যে মানুষগুলো 11 লিখলে তারাই কিন্তু পরে 47 লিখলে, 50 লিখলে। এই যে কনসেপ্টটা যে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ন্যাশনাল হবে তবে তো সেটাকে আমরা পাবো। হয়তো হয়তো আমি বলতে পারি যে ডেটটা হয়তো না মনে থাকতে পারে, কিন্তু 1950 যখন সংবিধান গ্রহণ করা হলো, ধরো অপশনে রয়েছে 1905, 1911, 1947, 1950। তো ন্যাচারালি এই কনসেপ্টটা থাকলে তোমরা কি করবে, অটোমেটিক্যালি 1950-এই কিন্তু দাগাবে, কারণ 1947-এও কিন্তু আমরা স্বাধীন হয়েছি ঠিকই, ন্যাশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু 1947-এ হয়নি। কেমন? তো এই কনসেপ্টগুলো এই কারণেই ভীষণভাবে কাজ দেয়, যদি আমাদের সাথে থাকে তাহলে কি হয়, আমাদের ছোট ছোট কিছু ভুল আমরা কিন্তু কখনোই করব না। আচ্ছা, নেক্সট এগোই, কিছু সংবাদপত্র নিয়ে বলবো। ঠিক আছে, এখানে সংবাদপত্রের আমি কয়েকটা প্রশ্ন রেখেছি মাত্র, কিন্তু সংবাদপত্রের একটা লিস্ট তোমাদের কিন্তু আমি যখন ক্লাসে পড়াই তখন দিয়ে থাকি। তো আজকে সেটার ঝলক অবশ্যই এখানে খানিকটা রেখেছি, তোমরা নিজেরা যারা পড়াশোনা করছো, সেলফ স্টাডি করছো, তারা সেইভাবে একটা লিস্ট তৈরি করে নেবে। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আগে দেখিয়ে দিই। সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে এই প্রস্তাবটা বা এই আইনটা কোন গভর্নর জেনারেল আর কি এনেছিলেন। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। হ্যাঁ, তো যেটা এনেছিলেন, তোমরা উত্তর ঠিকই দিচ্ছ, লর্ড লিটন। লর্ড লিটনের হাত ধরে আমরা এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পেয়েছি। তো এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি, এখানে কি বলা হয়েছিল না, ভার্নাকুলার প্রেস অ্যাক্টে বলা হচ্ছে যে তোমার সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী সংবাদপত্রের সম্পাদনা করতে পারবে না, এবং দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে সরকার বিরোধী কোনো লেখা ছাপানো যাবে না। ঠিক আছে, মানে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, সরকারের এগেনস্টে একটা কথাও নিউজ পেপারে বেরোবেন না। বুঝতে পারছো? এটা আনলেন কে? লর্ড লিটন। লর্ড লিটন আনলেন এই গ্যাগটিং অ্যাক্ট। এটাকে শ্বাসরোধকারী আইন বা গ্যাগটিং আইনও বলা হচ্ছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের আরো একটা নাম হচ্ছে গ্যাগেটিং অ্যাক্ট। ঠিক আছে, অর্থাৎ কিনা শ্বাসরোধক আইন। এই আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে সোমপ্রকাশ পত্রিকা, সহচর পত্রিকা বন্ধ হয়ে গেল। ভাবতে পারছো? শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা বাংলা থেকে রাতারাতি ইংরেজিতে ট্রান্সফার করে দেওয়া হলো। কি বলেছিল ওরা? যে দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ইংরেজ বিরোধী কথা লেখা যাবে না। সেই কারণে ঠিক আছে, চলো বাংলায় ছিল, আমি ইংরেজিতে করে দিলাম, ইংরেজিতে তো আমি লিখতে পারি। একটা অ্যাক্ট কতগুলো ঘটনা ঘটালো দেখো। বুঝতে পারছো? এবং দেখা যাচ্ছে যে এই যে একটা, যেটা লর্ড লিটন আনলেন, একটা শ্বাসরোধকারী, একটা ঘৃণ্য একটা আইন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, এটা কখনোই কোনো ভালো কথা নয়, কাজের কথা নয়। তো সেই আইনটা চেঞ্জ হলো কবে, অর্থাৎ কিনা এই আইনটাকে তুলে দেওয়া হলো কবে? তুলে দেওয়া হলো 1882-তে লর্ড রিপন যখন এলেন। লর্ড রিপন, ইনি ছিলেন লিটন, রিপন যখন এলেন, হ্যাঁ, রিপন যখন এলেন 1882-তে, তখন তিনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইনটি তুলে দিলেন, এবং ভারতীয়দের এটা এই যে এই নিয়মটার প্রতি একটা বিশাল ক্ষোভ ছিল, সেটা নিরসন করলেন। ঠিক আছে, তাই আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কথা কিন্তু আলাদা করে মনে রাখবো। ঠিক আছে,
নেক্সট, এবার দেখো নিম্নের কোনটি ভারতের প্রথম ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র? হিকির বেঙ্গল গেজেট। ঠিক আছে, এটা মাল্টিটাস্কিং এ এসছে। আবার দেখো জাস্ট একটু কথাটা চেঞ্জ করে দিয়েছে এমটিএস এ, সেটা হচ্ছে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। কেমন, এখানে লিখেছে হিকির বেঙ্গল গেজেট। কেন লিখেছে? কারণ জেমস অগাস্টাস হিকি এই পেপারটা সম্পাদনা করেছিলেন, সে কারণে বলা হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। কেমন, হিকির বেঙ্গল গেজেট দিয়েছে, আমি বেঙ্গল গেজেট নামটা জানি, তাহলে কি এটা অন্য কিছু? এরকম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, এইটা হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। দেখো উপরে হিকির বেঙ্গল গেজেট কেন বলা হচ্ছে, দেখো পেপারের ওপরেই লেখা আছে হিকিস বেঙ্গল গেজেট। কেমন, নিউজ পেপার, প্রথম ইংরাজি সংবাদপত্র। এবার দেখো আমি যে চারটার কথা বলছি সেই চারটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, যাতে করে তোমরা পরবর্তীকালে নিজেরা এই নিজেদের মতো করে সেইটা তৈরি করে নিতে পারো। আমি জাস্ট এটার একটা নমুনা এখানে তুলে ধরেছি, এবং এটার প্রত্যেকটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট। যেখানে লেখা আছে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকির। বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র হচ্ছে বঙ্গাল গেজেট। ঠিক আছে, একটু খেয়াল রাখবে, বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র হচ্ছে বঙ্গাল গেজেট, যেটা গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় 1818 খ্রিস্টাব্দে প্রকাশ করছেন। প্রথম বাংলা মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন, মার্সম্যানের দিগদর্শন, মার্সম্যান সম্পাদনা করছেন। প্রথম বাংলার সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ, এটাও মার্সম্যানের। ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র হচ্ছে বেঙ্গল হরকরা, স্যামুয়েল স্মিথের। কেমন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্রিকা, ছবি সহ আসছে, তার নাম হচ্ছে বিবিধার্থ সংগ্রহ, রাজেন্দ্রলাল মিশ্রের। বাংলা ভাষায় মহিলাদের জন্য প্রথম মাসিক পত্রিকা হচ্ছে বামাবোধিনী পত্রিকা, উমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, এখানে এক ঝাঁক তথ্য দিলাম, এটা তোমাদের জন্য ভীষণ কাজে লাগবে, এবং এছাড়াও আরো তথ্য তোমরা কালেক্ট করে এই লিস্টটাকে কিন্তু আরো বড় করবে। ঠিক আছে, আচ্ছা আরো দু একটা আছে বলি। ভারতের প্রথম উর্দু সাপ্তাহিক পত্রিকা হচ্ছে জাম ই জাহান্নামা। ভারতের প্রথম ফরাসি সাপ্তাহিক পত্রিকা হচ্ছে মিরাটুল আকবর। একটু আগে আমি রাজা রামমোহন রায় যখন পড়াচ্ছিলাম তখন তার দুটো পত্রিকার কথা বলেছিলাম, মনে আছে? সংবাদ কৌমুদি আর মিরাটুল আকবর। এই মিরাটুল আকবরই হচ্ছে ভারতের প্রথম ফার্সি সাপ্তাহিক সংবাদপত্র। ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্তের। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ, এবং ভারতের প্রথম রাজনৈতিক সংবাদপত্র হচ্ছে রাস্তে গাফতার, দাদাভাই নওরোজির। কেমন, এই প্রত্যেকটা সংবাদপত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এবার একটু স্কিপ করছি সংবাদপত্র সম্পর্কে। আর আমি দুটো প্রশ্ন ছিল, আর আমি দেখালাম না কারণ আমাদের সময় একদম শেষ। আমি আরেকটুখানি যেহেতু রেখেছি স্লাইডে, সেই জায়গাটা শেষ করার জন্য দুটো প্রশ্ন স্কিপ করলাম। আচ্ছা, এখানে বই ধরে মানে বইয়ের অথরকে, লেখককে, সেরকম কিছু প্রশ্ন পেয়েছি এনটিপিসিতে। তো সেখানের মধ্যে দেখো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা লিখছেন ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, আচ্ছা আর একটা বই দেওয়া হয়েছে, এটা এমটিএস এ দেওয়া হয়েছিল, দ্য অ্যানার্কি, দ্য রেটেনলেস রাইজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা লিখছেন উইলিয়াম ডালরিম্ফে। ঠিক আছে, এই দুটো বইয়ের কথা এখানে লিখেছি। আচ্ছা, এছাড়া এশিয়াটিক সোসাইটির কথা, এশিয়াটিক সোসাইটির নাম তোমরা প্রত্যেকে জানো। এশিয়াটিক সোসাইটি হচ্ছে এমন একটা সোসাইটি যেটা এখন কলকাতাতে এখনো এক্সিস্ট করছে। 1784-তে উইলিয়াম জোন্স এই সোসাইটিটি তৈরি করেছিলেন। কেমন, তো এখানে প্রশ্নটাই হচ্ছে প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। তাই এনটিপিসিতে এসছে, তোমরা সালটা অবশ্য করেই মনে রাখবে, কারণ এই প্রশ্নটা একটা পেটেন্ট প্রশ্ন কম্পারেটিভ এক্সামে। নয় দেবে সাল, নয় দেবে কে। ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছেন। তো সালটা হচ্ছে 1784, উইলিয়াম জোন্স। এই বিষয়টা কি এশিয়াটিক সোসাইটি, সেটা জাস্ট এক কথায় বলবো। উইলিয়াম জোন্স ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী এবং প্রাচ্যবিদ। তাই প্রাচ্য বিষয়ে গবেষণায় উৎসাহিত করার জন্য এশিয়ার ইতিহাস, নাগরিক, এশিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য, তারপর আইন, বিজ্ঞান, সাহিত্য, এই সমস্ত কিছু নিয়ে অনুসন্ধান করার জন্য তিনি এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত ভারতীয় সেনাবাহিনীর সৈনিকদের স্মারক হিসেবে কোন কাঠামোটি নির্মাণ করা হয়েছিল? ঠিক আছে,
তোমরা প্রত্যেকে জানো যে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন হচ্ছে তখন ভারতবর্ষে ইংরেজদের শাসন চলছে, এবং যেহেতু আমরা ইংরেজদের শাসনের বা ডমিনেশনে রয়েছি, তাই ইংরেজরা সেই টাইমে চাইছেন যে ভারতীয় সৈনিকদেরকে এই প্রথম বিশ্বযুদ্ধের কাজে লাগাতে, সৈনিক হিসেবে কাজে লাগাতে। আমরা কিন্তু কোনোভাবেই বিশ্বযুদ্ধের সাথে জড়িয়ে ছিলাম না। কোথায় ইংল্যান্ডের সাথে তোমার ওইদিকে ইটালি, জার্মানি এদের সমস্যা, তারা যুদ্ধ করছে, সেখানে ইন্ডিয়ার কোনো কানেকশনই নেই। সেখানে যেহেতু আমরা ইংরেজদের অধীনে রয়েছি, তাই ভারতীয় সেনাবাহিনীকে সেই যুদ্ধে অংশগ্রহণ করাতে বাধ্য করছে ইংরেজরা, এবং ফলস্বরূপ কি হয়, একটা যুদ্ধ মানেই প্রচুর প্রচুর মানুষের প্রাণহানি, প্রচুর ভারতীয় সৈন্যের সেখানে প্রাণ গিয়েছিল, এবং সেই সৈন্যবাহিনীর আর কি বলবো স্মৃতির উদ্দেশ্যে দিল্লিতে তৈরি হলো ইন্ডিয়া গেট। ঠিক আছে, এই ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল দিল্লিতে। আমরা যখন দিল্লিতে বেড়াতে যাই অনেকেই হয়তো ইন্ডিয়া গেট দেখি, কিন্তু এটার যে পেছনের যে ইতিহাস, ইন্ডিয়া গেট জায়গাটাই দেখতে মানে কি বলবো, যারা নিজেরা দেখেছো জানো, ছবিতে দেখেছো, অবাক হতে হবে। ওপর দিকে মুখটা তুলে হাঁ করে দেখতে হবে, এবং তার চারপাশ সুন্দর করে বাগান দিয়ে সাজানো। আমরা আনন্দ করে দেখতে যাই, কিন্তু এই আনন্দের পেছনে রয়েছে একটা গভীর বিষাদের গল্প। কেমন? আচ্ছা, এবার আমি আজকে পুরোটাই মোটামুটি কি বলবো মডার্ন ইন্ডিয়া থেকে রেখেছিলাম। তার মানে এটা নয় যে প্রাচীন থেকে বা মধ্যযুগের ইতিহাস থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, প্রশ্ন আসে, একটু কম আসে। তো প্রাচীন আর মধ্য থেকে, সেই কারণে আমি জাস্ট দুটো চারটে প্রশ্ন রেখেছি। আমি তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দেবো। সেটা হচ্ছে, এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসছে, শেষ শক্তিশালী গুপ্ত সম্রাট যিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। ঠিক আছে, তো এখানে গুপ্ত সাম্রাজ্য তো অবশ্যই পড়াবো, আজকে তো অতটা টাইম নেই। তবে এখানে এই প্রশ্নটা একটা টুইস্ট আছে, জানো তো। এই প্রশ্নটা যে অপশনগুলো দিয়েছে, মানে এতটাই কি বলবো, কি বলা যায় আমি জানি না। মানে এটার উত্তর কুমারগুপ্ত, কিন্তু কুমারগুপ্ত ছাড়া যে তিনটে নাম দেওয়া হয়েছে, সেই তিনটে নামে গুপ্ত বংশের কোনো রাজাই এক্সিস্ট করে না। ঠিক আছে, তো কেউ যদি অপশনটা খুব মাইনিউটলি দেখে, এই প্রশ্নটার উত্তর দেওয়া কিন্তু খুব সহজ। ঠিক আছে, বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। ঠিক আছে, আচ্ছা, এবার মধ্যযুগের দুটো প্রশ্ন আমি দেখাবো। সেটা হচ্ছে যে বিজয়নগর থেকে প্রশ্নটা যেটা এসেছিল, সেটা হচ্ছে কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন, সেটার উত্তর হবে নিকোলো কন্টি। আর এখানে যদি আমরা অন্যান্য যে অপশনটা দেওয়া হচ্ছে সেটা যদি একটু খুব ভালো করে খুঁটিয়ে দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে নিকোলো কন্টি উত্তর হবে, কারণ মেগাস্থিনিস এসেছিলেন আরো অনেকটা আগে, ভাস্কো ডা গামা তো আরো পরে এসছেন, ইবন বতুতাও এসছেন অনেকটা আগে। তো সেই হিসাবে বিজয়নগর সাম্রাজ্য যে টাইমে চলছে, সেই সময়ের যদি ধারণাটা আমাদের থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেওয়া ভীষণ সহজ। দিন-ই ইলাহি এই ধর্মমত এটি সৃষ্টি করেছিলেন কে? এটার উত্তর হচ্ছে আকবর। ঠিক আছে, আকবর একদম নতুন ভাবে ধর্মকে চিন্তা ভাবনা করেছিলেন, এবং নতুন আঙ্গিকে আমাদের কাছে দিন-ই ইলাহিকে প্রেজেন্ট করেছিলেন। সেটা সম্পর্কে অবশ্যই ক্লাসে পড়ানো হবে। আজকে এই পর্যন্তই। আমি যা যা প্রশ্ন তুলে ধরেছিলাম রেলওয়ে বা বিশেষ বিশেষ কিছু কম্পিটিটিভ এক্সামে, তার জায়গা থেকে এই নির্দেশটা ছিল আজকে আমার তরফ থেকে তোমাদের জন্য। এবার তোমাদের বলার পালা। থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমার পার্ট আজকে শেষ, আপনি এবার বলুন। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে যারা লিখছো, ভালো লেগেছে। এবার আমি দুটো কাজের কথা বলি। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এই যে পড়াশোনার ধরনটা দেখালাম, প্রশ্ন ধরে ধরে, কেন প্রশ্ন ধরে দেখালাম? প্রশ্ন ধরে যদি তোমরা না দেখো বিষয়টাকে, সিলেবাসটাকে, তাহলে কখনোই ধারণা করতে পারবে না যে তোমাকে ঠিক কতটা কিভাবে পড়তে হবে। তাই প্রশ্ন অ্যানালিসিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তোমরা খুব ভালো করে দেখতে পেলে যে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া জাস্ট বাচ্চা ছেলের একটা কাজ। ঠিক আছে, আর
যেহেতু অনেকটা বড় একটা পোর্শন, তাই আমাদের একটা টেনশন থাকে আমরা কি করে এত তথ্য মনে রাখবো। সেক্ষেত্রে বুঝে উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা এখানে যখন ক্লাস করি তখন কিন্তু পুরো সিলেবাসটা একেবারে ক্যাটেগরিক্যালি ভেঙে ভেঙে 1.5 ঘন্টার ক্লাসে কিন্তু এক একটা টপিক ধরে পড়ানো হয় এবং পুরো ব্যাপারটাকে বুঝিয়ে করানো হয়। তার সাথে থাকে মক টেস্ট, থাকে মক টেস্ট সিরিজ থাকে, এবং থাকে ডাউট ক্লিয়ারেন্সের জন্য ক্লাস। এবং আমি এখানে নোট তৈরিরও কিন্তু প্রচুর প্রচুর ট্রিক্স তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেভাবে নোটগুলোকে সাজালে তোমরা মনে রাখতে পারবে। বা অনেকেই থাকবে যে সকলেই ভর্তি হবে এমন কোনো কথা নেই, সেলফ স্টাডিটাও অনেকেই করছো, খুব মনোযোগ দিয়ে করছো। এবং আমি বারবারই বলছি যে আমাদের উদ্দেশ্য কিন্তু কখনোই শুধুমাত্র অ্যাড দেওয়া না, আমাদের ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাটাকে পৌঁছে দেওয়া, পড়াশোনার গুরুত্ব এবং পড়াশোনার ধরনটা পৌঁছে দেওয়াও কিন্তু আমাদের একটা লক্ষ্য। তার জন্যই কিন্তু এইভাবে আমরা ক্লাসগুলোকে ডিজাইন করে থাকি। এবং তোমরা যখন সেলফ স্টাডি করছো, আমার মনে হয় এই পিপিটিটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। সাধারণত যেটা হয়, ইউটিউবে এগুলো আপলোড করে দেওয়া হয়, তোমরা সেখান থেকে পিপিটি পেয়ে যাবে। আর আমি স্যারের সাথে যোগাযোগ করছি, যারা এখনো পর্যন্ত ক্লাসে আছো, আমি বলবো আর 2 মিনিট অপেক্ষা করো, তাহলে স্যারের সাথে সরাসরি ভাবে কথা বলা যাবে। ঠিক আছে, আমি স্যারকে ফোন করছি। ম্যাডাম, এখন সকলে মাইক আনমিউট করতে পারবে। হ্যাঁ, আমি বলেছি স্টুডেন্টদেরকে। আপনি একটুখানি ওরা পিপিটি কোথায় থেকে পাবে, ক্লাস কিভাবে করবে, এই সংক্রান্ত কিছু প্রশ্ন চ্যাটে ছিল, আপনি একটুখানি বলে দিন স্যার। আচ্ছা, তো বলে রাখি, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং পিপিটি বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মধ্যে পাওয়া যায়। যারা রেজিস্টার স্টুডেন্ট তারাই কেবলমাত্র এগুলো পাবে। তোমরা যারা এখনো রেজিস্টার করোনি কিন্তু চাইছো বিএসএসসিআই এর সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করো এবং যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাও বিএসএসসিআই এর সাথে, নিজের প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে? তো ওখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে। আর এখন আমাদের ফ্রি ক্লাস চলছে এবং স্যার আমার অ্যাপে পেলাম না। তুমি একবার আগামীকাল ফোন করো, অবশ্যই তুমি তোমার অ্যাপে পাবে। কেন পাচ্ছ না, তুমি একবার ফোন করে নিও। মাই কোর্সের মধ্যে সব দেওয়া হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং A to Z। ঠিক আছে, একটু কথা বলে নিও, তুমি জানতে পারবে। ঠিক আছে, বেশ, থ্যাংক ইউ সকলকে। ম্যাডাম, ক্লাস কি কমপ্লিট? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট। আমার জায়গা থেকে আমার পড়ানো শেষ, ওদের জায়গা থেকে বেশ, যদি কিছু। থ্যাংক ইউ সকলকে। খুব ভালো ভালো আমি দেখতে পাচ্ছি কমেন্ট এসছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। সকলে খুব ভালো থেকো। আগামীকাল তোমাদের রিজনিং এর ক্লাস আছে, অবশ্যই ক্লাসটা করো, কেউ মিস করো না। খুব ভালো একটা ক্লাস আমরা উপহার দিতে চলেছি তোমাদের জন্য। থ্যাংক ইউ প্রত্যেককে।